আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে বিজনেস স্ট্যান্ডার্ডের আমাদের রাউন্ড টেবিল গার্মেন্টস সেক্টর নিয়ে, যে গার্মেন্টসের ভবিষ্যৎ কি। আমরা যেটা দেখছি যে ইদানিং হঠাৎ এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে গার্মেন্টস শিল্পে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। মূলত সেটা আশুলিয়া কেন্দ্রিক। আশ্চর্যভাবে যে নারায়ণগঞ্জে কিন্তু সেটা হচ্ছে না, চিটাগাংয়ে সেটা হচ্ছে না, কিংবা হলেও হয়তো খুবই সামান্য, কিন্তু আশুলিয়াতে বিশাল বড় একটা ঝামেলা চলছে। গার্মেন্টস, আমরা সবাই জানি যে গার্মেন্টস বাংলাদেশের এক্সপোর্টের 84% আসে শুধুমাত্র গার্মেন্টস থেকে। এই সেক্টরে প্রায় 40 লক্ষ শ্রমিক কর্মচারী জড়িত আছে, যারা এখান থেকে জীবিকা নির্বাহ করে। সো এই সেক্টরটা খুবই সেন্সিটিভ। আমরা যদিও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস এক্সপোর্টার, কিন্তু খুবই সেন্সিটিভ। আমরা খবর পাচ্ছি আমাদের এখানে যেই অস্থিরতা বিরাজ করছে, তার ফলে অন্যান্য দেশে বায়াররাও চলে যেতে পারে। আমরা আরেকটা খবর দেখলাম আজকে যে ভারত বোধহয় এই সিচুয়েশনটাকে একটু ক্যাপিটালাইজ করে ওদের দেশে ইম্পোর্টারদেরকে ডাকছে। ওরা বেশ কিছু সুযোগ সুবিধাও অফার করেছে। সো সিচুয়েশনটা খুব আমাদের জন্য একটা প্রিক্যারিয়াস অবস্থা বলবো, যেখানে আমাদের গার্মেন্টস শিল্পকে কিভাবে এই বর্তমানের সমস্যার সমাধান করা যায়, ভবিষ্যতে কি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমেই আমরা যদি একটা দুভাগে ভাগ করে নিই, যে বর্তমান পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, হঠাৎ করে শ্রমিকদের অসন্তোষ, বিক্ষোভ, আমরা প্রথমে বর্তমান সিচুয়েশনটা একটা অ্যানালিসিস করবো। একদিকে শ্রমিক অসন্তোষ, আরেকদিকে গার্মেন্টসের বর্তমানে এর স্ট্রেংথটা কতখানি, এর প্রোডাক্টিভিটি কতখানি। আমরা জানি বোধহয় 55 to 58% প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সিতে চলে। প্রোডাক্টিভিটি যদি ভাবি, এটাকে ইমপ্রুভ কিভাবে করা যায়, এই কারেন্ট সিচুয়েশনটা একটা অ্যানালিসিস করব। পরের বার আমরা চিন্তা করব যে এই মুহূর্তে কি করা দরকার, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম। তো আমরা শুরু করছি আলোচনা। প্রথমে আমি জনাব শামস মাহমুদ, আপনাকে একটু বলছি কাইন্ডলি আলোচনার সূচনা করতে। আজকে যে অবস্থা ধরেন বিরাজ করছে এই সেক্টরে, এটা আমরা সবাই জানি। যে আমরা যদি নিউজ পেপার দেখে থাকি লাস্ট 2 উইকস ধরে, তো এখানে অনেকগুলো কারণ আছে। একটা হলো যে সরকার যখন চেঞ্জ হলো, এই সেক্টরকে আমরা সবসময় যেটা ছিল যে সিকিউরিটি ওয়াইজ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ একটা বড় একটা ভূমিকা রাখতো। তো যেটা আমরা লক্ষ্য করলাম যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আগের স্ট্রেংথটা নেই, এবং ওনাদের ধরনের একটা নেটওয়ার্ক থাকে, থাকে, তো ওনারা সবসময় কন্ট্রোল করতো জিনিসটা। তো যেহেতু ওনারা এখন নেই, এখানে আর্মি আমাদেরকে অনেক সহায়তা করছে, কিন্তু আর্মির কিন্তু আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নেই। অ্যান্ড ওরা কিন্তু অন দ্য গ্রাউন্ড যে সিনারিও, দে আর নট ফ্যামিলিয়ার উইথ ইট, কারণ ওনাদের কাজ কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ না। ওটা সত্ত্বেও ওনারা কিন্তু বিজিএমের সাথে স্পেশালি টাস্কফোর্স গঠন করেছে, এবং ওনারা সহায়তা করছে। অ্যাট দ্য সেম টাইম বিজিএমের থেকেও অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, যেটার কারণে ধরেন কমিউনিটি পুলিশিং এগুলো করছে। তো এখন আশুলিয়া কেন? আশুলিয়া দেখেন, আপনি যদি গার্মেন্টস সেক্টরের কথা চিন্তা করেন, গার্মেন্টস সেক্টরে যে গার্মেন্টসগুলো যেখানে অবস্থিত, গ্রিন ফ্যাক্টরি, যেখানে খুব সুন্দর একটা ওয়ার্কিং কন্ডিশন থাকে, এনভায়রনমেন্ট থাকে, এগুলো কিন্তু ধরেন ঢাকার বাইরে থাকে। কিন্তু ঢাকাও কিন্তু অনেক গার্মেন্টস আছে, অ্যান্ড এগুলো কিন্তু কনজেস্টেড গার্মেন্টস। তো এখানে কেন হয় না, তারপর অন্য জায়গায় কেন হয় না? বিকজ দ্য কনসেন্ট্রেশন ওই রিজনটাতে, ওই বেল্টটাতে, ধর 99% অফ দ্য পিপল আর উইথ দ্য আরএমজি সেক্টর। সো ওখানে একটা ফ্যাক্টরিতে যখন কিছু হয়, ইটস স্প্রেড টু দ্য আদার ফ্যাক্টরিজ ভেরি ইজিলি, কারণ ওই প্রফেশনালই সবাই ওখানে কনসেন্ট্রেটেড। আর অন্য সেক্টর যেমন গাজীপুর আছে, গাজীপুরে কিন্তু এরকম ডেন্সিটিটা নেই, মানে পাশাপাশি নেই। আসলে যদি আপনি দেখেন যে মেইন রাস্তার পাশে 2 সাইডে বড় বড় গার্মেন্টসগুলো ওখানে অবস্থিত। আর ওখানে কিন্তু যে সাইজ অফ দ্য গার্মেন্টস, আমরা যখন বলি যে 100টা গার্মেন্টস আজকে বন্ধ, এখন আমার গার্মেন্টসের সাইজ কিন্তু ছোটো, রাকিব ভাইয়ের গার্মেন্টস আমার থেকে অনেক বড়, হ্যাঁ, 10 গুণ বড়। তো আমার গার্মেন্টস যদি আপনি বলেন আজকে একটা গার্মেন্টস বন্ধ হয়েছে, আমার ওখানে 1800 ওয়ার্কার হ্যাজ স্টপ ওয়ার্কিং। কিন্তু রাকিব ভাইয়ের ওখানে কিন্তু 15,000 ওয়ার্কার, 20,000 ওয়ার্কার হ্যাজ স্টপ ওয়ার্কিং ওই একটা গার্মেন্টসে। তো আপনি ওখানে যে বড় বড় গ্রুপগুলো আছে, ওখানে যদি 5টা গার্মেন্টস বন্ধ হয়, দেখবেন যে ওখানে 2 লাখ লোক হ্যাজ স্টপ ওয়ার্কিং। সো দ্য মানে ইয়েটা কিন্তু, গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন ইজ ভেরি ডিফারেন্ট। অ্যান্ড যখন এটা যখন শুরু হলো ফার্স্টের দিকে, ইনিশিয়ালি এখানে ঝুট কেন্দ্রিক, মানে ঝুটের জন্যে মানে এটা দিয়ে শুরু হয়। কারণ আমরা তখন দেখছিলাম যে ডিফারেন্ট
groups are coming asking for a wastage collection, টিফিনের control and all this thing. তারপর যেটা হলো যখন আন্দোলন শুরু হলো ফার্স্ট 3 দিন কিন্তু কোনো দাবি ছিল না, দে ডিডন্ট অ্যাকচুয়ালি নো যে কী জন্য ওনারা আন্দোলনটা করছে। তারপর যেটা হলো যে 25 দফার মতন দেওয়া হলো, যেখানে লট অফ দ্য ডিমান্ডস ওয়ার আনরিয়েলিস্টিক, যেমন মেয়েদের ইয়ে কমিয়ে ছেলেদেরকে বেশি দিতে লাগবে। কিন্তু আমাদের বিজিএমএতে কিন্তু একটা জিনিস আছে গার্মেন্টস সেক্টরে, যে একটা নোটিশ টাঙ্গানো হয় ফ্যাক্টরির বাইরে যে এত ওয়ার্কার লাগবে। ওটা কিন্তু ছেলে মেয়ে ওখানে আমরা লিখে দিই না, কিন্তু যে ছেলে আসবে না মেয়ে আসবে, ওখানে যেই আসে স্পেশালি যে এন্ট্রি লেভেল থাকে, যার কোনো অভিজ্ঞতা নেই কিছু নেই, আমরাই নিয়ে আমরা তবে ট্রেন করে ওনাদেরকে ধরেন স্কিল সেটগুলো ডেভেলপ করি। তো এখানে যেমন আর যেটা আছে যে আমাদের সেক্টর কিন্তু ইজ হাইলি কমপ্লায়েন্ট। আমাদের একটা ফ্রেমওয়ার্ক আছে, লিগাল ফ্রেমওয়ার্ক, আইএলও কনভেনশন, তারপরে এখানে যে লেবার ল আছে এটার মধ্যেই কিন্তু আমরা অপারেট করি। তো লাস্ট ইয়ার কিন্তু ওয়েজ ইনক্রিজ হয়েছে, লাস্ট ইয়ার ওয়েজ ইনক্রিজ হয়েছে, ডিসেম্বরে যেটা ইনক্রিজ হলো ওটা কিন্তু বাস্তবায়নও হয়েছে। তো ওটার তো আমরা কিন্তু ওই যে বেতনটা আছে ওটাই কিন্তু করছি। কিন্তু এখন যেটা হয়েছে যে ডিমান্ডগুলো দিচ্ছে, এখানে কিন্তু ডিফারেন্ট ফ্যাক্টরিজ হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস। হ্যাঁ, মানে সক্ষমতা এক একটা গার্মেন্টসের এক একটা সক্ষমতা থাকে। আবার ধরেন আমার ফ্যাক্টরিতে ফর এক্সাম্পল আমি যদি অ্যাটেন্ডেন্স বোনাস কম দিই, হ্যাঁ, অথবা ধরেন আপনার টিফিনও যদি কম দিই, কিন্তু আমি স্যালারি আবার বেশি দিচ্ছি। তো সবাই কিন্তু আমরা কিন্তু একটা অ্যাভারেজ করে কিন্তু হয়, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে একটা অ্যাভারেজ হয়ে যায় অটোমেটিক্যালি। সো ইট ওয়াজ ভেরি আর এখানে অনেক কিছু বলা হচ্ছে যে পাশের দেশের আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলো ধরেন এখানে করছে, ইন্ধন দিচ্ছে, কিন্তু এটা আই ডোন্ট থিঙ্ক ইজ ট্রু, বিকজ গ্লোবালি আপনি যদি দেখেন, গ্লোবালি দ্য নাম্বারস আর কামিং ডাউন। Globally, European Union যে ডাটা, রিসেন্ট যে ডাটা, ইটস শোয়িং দ্যাট ইটস কামিং ডাউন। সো এভরি কান্ট্রি উইল ট্রাই টু টেক অ্যাডভান্টেজ। আমরাও কিন্তু অ্যাডভান্টেজ নিয়েছি। যখন পাকিস্তানে যখন ফ্লাড হলো, উই টুক অ্যাডভান্টেজ অফ দ্যাট, স্পেশালি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে টেক্সটাইলে লট অফ অর্ডার শিফটেড টু বাংলাদেশ, কারণ ওরা ওই তখন ডেলিভারি করতে পারেনি। এখানে হ্যাঁ মুভ করেছে একটা আইটেম স্পেশালি গট এফেক্টেড, যেটা ছিল আপনার ব্যাক টু দ্য স্কুল প্রোগ্রাম আমরা বলি। হ্যাঁ, ওইটা একটা টাইম সেন্সিটিভ আইটেম। সেপ্টেম্বরে ফার্স্ট উইক সেকেন্ড উইকে যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যখন বাচ্চারা স্কুলে যায়, ওদের যে ইউনিফর্মটা থাকে এটা আমরা এখান থেকে দিই। তো যেটা হলো যে আমাদের জুলাইয়ে যে আন্দোলন হলো তখন আমরা ডেলিভারি করতে পারিনি ঠিক করে, তারপর ফ্লাড আসলো, তখনও ঠিক করে আমরা ধরেন ডেলিভারি একটা হোঁচট খেয়েছিল। তারপরে এই আন্দোলন শুরু হওয়ার পরে এই প্রোগ্রামগুলো যেমন ডেট মুভ, তো এইটার একটা এফেক্ট ছিল। বাট এখন যেটা যে প্রবলেমগুলো যেটা মানে হচ্ছে, এইটা ইজ মানে আমাদের মানে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, যেমন ইউনিয়ন লিডার্স আছে, আমরা আছি উদ্যোক্তা। ইউনিয়ন লিডাররাও কিন্তু জানে না যে কী জন্যে হচ্ছে অনেক ক্ষেত্রে, কারণ ওনারাও বুঝছে না। এখানে আউটসাইড মানে বাইরের লোকরা ট্রাইং টু ডিস্টেবিলাইজ, অ্যান্ড এখানে মোস্ট প্রবলি এখানে পলিটিক্যাল মানে রিজনেই এটা হচ্ছে। অ্যান্ড ওয়ার্কারদেরও গ্রিভেন্স আছে, বিকজ একটা জিনিস আমি সবসময় বলি যে আনফর্চুনেটলি আমাদের ইন্ডাস্ট্রি উই হ্যাভ গ্রোন অ্যাজ অন্টারপ্রেনিয়ার্স, বাট প্রফেশনালি উই হ্যাভ নট ডেভেলপড। নতুন ধারার যে গার্মেন্টসগুলো হচ্ছে, আমরা কিন্তু সবসময় এই ইন্ডাস্ট্রির একটা জিনিস লক্ষ্য করেছি যে উই হ্যাভ বিন রিঅ্যাক্টিভ, নট প্রোঅ্যাক্টিভ। সো এখানে দুটো জিনিস আছে, একটা হলো যে বায়ার বললো অথবা কোনো একটা কিছু হলো, আমরা তারপরে ওটা ফলো করে করা। যেমন এখানে একটা ভালো উদাহরণ আছে যে গ্রিন ফ্যাক্টরি কিন্তু ওয়াজ নট রিঅ্যাক্টিভ, ইট ওয়াজ প্রোঅ্যাক্টিভ। হ্যাঁ, এটা কিন্তু যেমন ধরেন অ্যাবা গার্মেন্টস যখন করলো ফার্স্ট গ্রিন ফ্যাক্টরি, হ্যাঁ, অন্যরা কিন্তু নাও করতে পারতো, কারণ ওখানে যে লেভেল অফ ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড ওয়াজ ভেরি হাই। কিন্তু তারপরে কিন্তু যে ভালো জিনিসটা দেখে নতুন যারা উদ্যোক্তা আসলো, ওনারা কিন্তু গ্রিন ফ্যাক্টরির দিকেই গেল। তো আমাদের যেটা একটা জিনিস ইন্ডাস্ট্রিতে সবসময় উঠে আসে যে মিড ম্যানেজমেন্টের ট্রেনিং। অ্যাট দ্য সেম টাইম বিজিএমএ থেকে একটা আমাদের সভাপতি সাহেব এখানে আছেন, উনি আরও বেটার বলবে আমার থেকে, যে আমরা কিন্তু একটা দাবি উঠেছি এখন যে মিড ম্যানেজমেন্টের ট্রেনিংও যেমন লাগবে, আমাদেরও যারা উদ্যোক্তা আছে আমাদের একটা সেন্সিটাইজেশন লাগবে, একটা কমিউনিকেশন, যাতে কোনো গ্যাপ না হয়। হ্যাঁ, আমরা কর্পোরেট কালচার ফলো করি বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে যেটা থাকে যে মানে বস ইজ অলওয়েজ রাইট, অনেক কিছু হাইড করা হয়, তারপরে একটা ইনসিডেন্ট ক্যান ট্রিগার আ লট অফ একটা চেইন রিয়াকশনের মতন। তো এখানে আরেকটা আছে যে লেবার ইউনিয়ন যে লিডাররা আছে ওনাদেরও কিন্তু ট্রেনিং লাগবে,
কারণ ওনারা কিন্তু একটা বড় একটা ভূমিকা রাখে এখানে, যে ওয়ার্কারদের রাইটস কীভাবে ওদেরকে ঠিক করে বুঝাবে। হ্যাঁ, কারণ একটা শ্রমিক কিন্তু কখনো অন্য শ্রমিককে আঘাত করবে না, বিকজ আমি যদি ওই ফ্যাক্টরিটা ভেঙেই ফেলি তাহলে তো ওখানে ওনাদের তো যে কাজটা ছিল মানে ওই কাজটা থাকবে না ওখানে, তো ওনারা তখন কই যাবে। তো এই জিনিসটার জন্য আমরা বারবার বলছি যে এখানে শ্রমিকরা কিন্তু মানে উই হ্যাভ ওয়ান অফ দ্য মোস্ট ডিসিপ্লিন। আমাদের মেইন মানে ইন্ডাস্ট্রির আমরা যে সামনের দিকে যাচ্ছি, আমাদের কিন্তু শ্রমিকদের যে অবদান এটা কিন্তু আমরা অনেক সময় ওভারলুক করি। হ্যাঁ, আমরা ইনএফিসিয়েন্সির কথা বলি, এফিসিয়েন্সি লেভেলের কথা বলি, বাট ওদের যে ডিসিপ্লিন আছে এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যে কম্পিটিটিং যে কান্ট্রিগুলো আছে ওখানে কিন্তু এটা আমরা দেখি না, এটা প্রতিফলন হয় না, কারণ ওনারা অনেক ইনসেন্টিভ দিচ্ছে তারপরও করতে পারছে না। কী জন্য পারছে না? বিকজ অফ দ্য ডিসিপ্লিন অ্যান্ড আমাদের কিছু আছে, অ্যাডভান্টেজ আছে। ফর এক্সাম্পল যেমন আমাদের গভর্নমেন্টের পলিসি ব্যাক টু ব্যাক এলসি যে সিস্টেম আছে এটা কিন্তু আমাদেরকে অনেক সহায়তা করেছিল। সো উই হ্যাভ গ্রোন অর্গানিক্যালি, বাট এখন নতুন রিয়ালিটি সামনে নিয়ে যে চ্যালেঞ্জগুলো আসছে, যেমন এই যে এখন যে দাবিগুলো আসছে, এখানেও কিন্তু উই হ্যাভ টু রিকনসাইল, বিকজ দ্য থিং ইজ দ্যাট দ্য নাম্বারস অফ ফ্যাক্টরিজ আর কামিং ডাউন। এটা কিন্তু বাস্তবতা। আপনারা যদি দেখেন যে ইউডিজি মানে কয়টা ফ্যাক্টরি রেজিস্টার্ড উইথ বিজিএমএ অ্যান্ড কয়টা ফ্যাক্টরি অ্যাকচুয়ালি ইউডি করছে, তখন কিন্তু আপনি বুঝবেন যে অ্যাকচুয়াল অপারেশনে কারা কারা আছে। ইউ উইল সি দ্য নাম্বারস আর কামিং ডাউন স্লোলি। একটা কনসোলিডেশন হচ্ছে। তো কনসোলিডেশন যে হচ্ছে, এখানে আমরা যে ডিসকাশনগুলো করি ইউজুয়ালি ইটস লার্জ ফ্যাক্টরি সেন্ট্রিক। হ্যাঁ, কিন্তু এখানে এসএমইরা আছে। এসএমই আমাদের গভর্নমেন্টের পলিসি যেগুলো আছে এগুলো ইজ নট ফ্রেন্ডলি টুয়ার্ডস এসএমইজ। সো দের আর লট অফ কনস্ট্রেন্টস। আমরা অনেক কিছু করতে পারি যেটা ছোটো ফ্যাক্টরি অথবা মিডিয়াম সাইজের ফ্যাক্টরি কিন্তু করতে পারে না। তো এগুলোও কিন্তু উই নিড টু টেক ইন টু কনসিডারেশন। অ্যান্ড মেইন হলো যে আমাদের ইন্ডাস্ট্রিকে যদি মানে ধরেন সেক্টর যদি স্ট্রেংথেন করতে লাগে আমাদের, উই হ্যাভ টু টেক আ লট অফ প্রোঅ্যাক্টিভ মেজার্স রাইট নাও। কারণ এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আমরা আরএমজি নিয়ে কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল সেক্টরে যেমন নতুন গভর্নর অনেকগুলো উদ্যোগ নিয়েছে, উইচ ইজ ভেরি পজিটিভ ফর দ্য সেক্টর। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা লাস্ট ইয়ার যে ওয়েজ ইনক্রিজটা যেটা ইমপ্লিমেন্ট করেছি, ওইটার আগে ছিল 200% অলমোস্ট এনার্জি প্রাইস রাইজ। হ্যাঁ, দ্যাট ক্লিয়ারলি এফেক্টেড দ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অফ দিস ইন্ডাস্ট্রি। অ্যান্ড এখানে এখন যে ইন্টারেস্ট রেট হয়ে গেছে, এটাও কিন্তু আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অনেক হার্ট করছে। অ্যাট দ্য সেম টাইম আপনার আমরা তারপর ওয়েজ ইনক্রিজ করলাম, করে দুটো ঈদের মাস গেল পরপর, ওখানে বোনাস কিন্তু 100% স্যালারি ওয়াজ পেড। বিজিএমএ হ্যাজ এনশোর্ড, বিটিএমএ হ্যাজ এনশোর্ড দ্যাট 100% অফ দ্য স্যালারিজ ওয়াজ পেড। হ্যাঁ, তারপর যেটা হলো যে আপনার তখনই কিন্তু আমরা বলছিলাম, আপনি যদি দেখেন যে নিউজ পেপারগুলো, আমরা কিন্তু এপ্রিল মাস থেকে বলছিলাম যে আমাদের মানে উই আর নট ডুইং গুড। তারপর ধরুন জুলাই যে আন্দোলন হলো, তখন কিন্তু এক মাস আমরা ডেলিভারি ঠিক করে দিতে পারিনি, এটা হলো বাস্তবতা। বাট ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি উই সেড ওকে ফাইন, এইটা আমরা অ্যাবজর্ব করে নেবো, কোনোভাবে আমরা অ্যাবজর্ব করবো। তারপর ধরুন ফ্লাড আসলো, ফ্লাডের যেটা হলো, অ্যান্ড এইটার পরে ধরেন এখন যে আনরেস্ট, তো ফাইন্যান্সিয়ালি উই আর নট মানে আগের অবস্থানে কিন্তু আমরা নেই। অ্যান্ড আরেকটা জিনিস হলো যে এটার নকডাউন এফেক্টটা কিন্তু আলটিমেটলি ফাইন্যান্সিয়াল সেক্টরের উপরে আসবে। কারণ আমি যদি সিক হয়ে যাই, অ্যান্ড এখানে যেমন গ্যাসের যে অবস্থা এখন, হ্যাঁ, উই আন্ডারস্ট্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাজ আ লট অফ ইস্যুস টু ডিল উইথ রাইট নাও, কিন্তু গ্যাসের ইস্যু যদি ঠিক করে ডিল না করা হয়, এটার কিন্তু নকডাউন এফেক্ট ডাউন দ্য লাইন উইল নট বি গুড। অলরেডি বায়ার এই সিজনে আমাদের বায়ারদের আসার কথা, এখানে এসে উইন্টারের জন্য অর্ডার প্লেস করার কথা। এখনও দেয়ার ট্রাভেল এম্বার্গোস, ট্রাভেল রেস্ট্রিকশনস, ট্রাভেল অ্যাডভাইজারিজ বাংলাদেশ আসার জন্য। তো অনেক বায়ার আসছে না, আমরা কী করছি, স্যাম্পল পাঠাচ্ছি। স্যাম্পল দেওয়া এক জিনিস, আর সামনাসামনি এসে আমার ফ্যাক্টরি ধরেন আমি অন্য 4টা বায়ারের কাজ করি, আমার স্যাম্পলগুলো ওখানে ধরেন আমি টাঙিয়ে রাখি, তো ওই বায়ারটা আসলো ওর একটা প্রোডাক্ট নিয়ে, কিন্তু আমার স্যাম্পল অন্য বায়ারের স্যাম্পল দেখে ও বললো তুমি প্রোডাক্টটা করো, তখন আমার কিন্তু অর্ডার প্লেস, মানে এইভাবেই কিন্তু আমরা ব্যবসাটা করি। তো ওইটাও কিন্তু হচ্ছে না। সো 10টা স্যাম্পল পাঠালে ওখানে 3টা সিলেক্ট করবে, 2টা সিলেক্ট করবে, সো নাম্বারস উইল বি ডাউন। অ্যান্ড বায়ারদের এখন কিন্তু বড় একটা কনসার্ন যে আমাদের গ্যাসের যে অবস্থা, আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যদি সাপোর্ট না দেয়, কারণ মানে আমাদের যে স্পিড অফ ডেলিভারি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, তো ওইটা নিয়েও ওনার চিন্তিত। অ্যান্ড আরেকটা জিনিস হলো যে এখানে অনেক মিস ইনফরমেশন হচ্ছে। আপনি যদি ফেসবুক দেখেন, মনে হচ্ছে যে বাংলাদেশে যুদ্ধ হচ্ছে, গৃহযুদ্ধ হচ্ছে, সব কিছু ধসে পড়ে গেছে। অ্যান্ড এখানে অনেক হচ্ছে যে যেমন স্কেয়ার মঙ্গারিং বলবো, যে
ধরেন ফরেন ন্যাশনালসের সিকিউরিটি নিয়ে অনেক কোয়েশ্চেন হচ্ছে, কিন্তু আপনারা একটা উদাহরণ দেখাতে পারবেন না যে বাংলাদেশে কোনো ফরেন ন্যাশনাল এই ট্রেডের সাথে যা সম্পৃক্ততা আছে, ফিজিক্যাল অ্যাসল্ট তো দূরের কথা, ভার্বালি কেউ অ্যাবিউজ করেছে এরকম একটা ইনসিডেন্ট নো ওয়ান হ্যাজ সেট। সো মানে এখানে যেটা হচ্ছে সরকারের একটা ভূমিকা রাখা উচিত যে অ্যাকচুয়াল কি হচ্ছে এটা পোর্ট্রে করে উইথ দ্য ব্র্যান্ডস অ্যান্ড এভরিওয়ান, এটা যাতে মানে দিস ইজ দ্য প্লেস টু বি অ্যান্ড উই শুড ওয়েলকাম এভরিওয়ান, যে মানে এখনই অনেক অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। তো আপনার কথা হলো যে ব্র্যান্ডসদেরকে সাথে গভর্নমেন্ট একটা বসা উচিত। আচ্ছা, আপনার কথা অনেকগুলো ইন্টারেস্টিং বিষয় চলে আসলো। আমি একটু রফিক ভাইকে বলি, আপনি বিজিএমইএর প্রেসিডেন্ট হিসেবে, একটা হলো যে ওয়ার্কার গ্রিভেন্স রয়েছে, এটা কেন থাকছে এবং ওদের যে ডিমান্ড আমরা যেটা দেখছি যে টিফিন বোনাস, ছেলে মেয়ে রেশিও, নন ওয়ার্কার স্টাফদের ওভারটাইম, অ্যাটেন্ডেন্স বোনাস, তো খুব বড় কোনো কিন্তু দাবি না, এত সামান্য দাবির মধ্যে কেন এত বড় আন্দোলন হয়ে যাচ্ছে? আপনারা কি এটা অ্যাড্রেস করতে পারেন না? কেন গার্মেন্টসে আমরা সবসময় গার্মেন্টসে এই ওয়ার্কার আনরেস্টটা দেখি? এইবার ফর দ্য ফার্স্ট টাইম আমরা ফার্মাসিউটিক্যালসেও দেখেছি, জব্বার ভাইয়ের ফার্মাসিউটিক্যালস আছে, উনিও দেখেছেন। তো কিন্তু ওনারা কিন্তু খুব দ্রুত এটা কন্টেইন করে ফেলতে পারলেন, কিন্তু আপনাদের এটার মধ্যে করতে পারছেন না, এটা একটা প্রশ্ন। আরেকটা হলো যে যে আপনার কি মনে হচ্ছে যে তাহলে গার্মেন্টসের মানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসটা দেয়ার ইজ এ ব্রেকডাউন, এখানে প্রপারলি অ্যাড্রেস করা হয় না? যেমন ওয়ার্কার্স ইউনিয়নের একটা বিষয় যেটা আমরা এখনও করিনি, আমেরিকা যেটা বারবার চাপ দিয়েছে, বলেছে। আর এই যে ছোট ছোট এসএমইর কথা বললেন আপনি, যে যারা নতুন এসছে তারা স্ট্যান্ডার্ডস মেনটেন করতে পারছে না, ওইখানে গ্রিভেন্সটা বেশি থাকছে, তো এদের কি করা উচিত? মার্শাল্লাহ, আজকে অলমোস্ট 100% ফ্যাক্টরি চালু আছে এবং আমি আশা করি আস্তে 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 এই পোর্শনটা অনেক বাড়বে। আচ্ছা, ওয়ার্কার্স যে আপনি গ্রিভেন্স, এটা কিন্তু আমরা আজকে প্রায় 30 বছর ধরে এরকম এক গ্রিভেন্স থাকে, এরা মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, সরকার একসাথে বসে কাজ করে এই প্রবলেমটা সলভ করে। কিছু কিছু থাকে শ্রম আইনের বাইরে, কিছু কিছু প্র্যাকটিসের মধ্যে আসছে, যেমন আপনি বললেন যে অ্যাটেন্ডেন্স বোনাস, এটা কিন্তু কোনো আইনে নাই। হয়তো আজ থেকে 35 বছর আগে হাতেম ভাই তার প্রোডাক্টিভিটি অথবা ওয়ার্কারের প্রেজেন্স বাড়ানোর জন্য এটা ঘোষণা করছে। ওইটা তখন কালচারালি আস্তে 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 অন্য ফ্যাক্টরিগুলি এটাকে অ্যাডাপ্ট করছে। সো ডেফিনেটলি সবসময় তো কিছু গ্যাপ থাকে, গ্রিভেন্স থাকে, মালিকরাও কিন্তু চেষ্টা করছে, সবসময় চেষ্টা করে যে এটাকে কতখানি মিনিমাইজ করে তার ফ্যাক্টরিটা চালাতে হবে। ওইখানে কিন্তু সরকারও লাগে না, নেগোসিয়েটরও লাগে না, যদি এটা ব্যাপক পর্যায়ে না যায়। কিন্তু এইবার আশুলিয়ার চিত্রটা কিন্তু ওই রকম না। আশুলিয়ার চিত্র কিন্তু ওই মানে সরকারের কাছে যে একদম লাইন ধরে 15 দিন পরে থেকে দাবি দাবি দাবি, আমার কাছে মনে হচ্ছে ওই রকমই একটা প্রেশার দাবি। তো সেই ক্ষেত্রে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশ সেনাবাহিনী, স্পেশালি 9 ডিভির যে জিওসি ছিল মেজর জেনারেল মঈন সাহেব, উনি কিন্তু আমাদের একটুখানি যখন প্রবলেম দেখছে উনি নিজে কিন্তু এসছে বিজেপিতে যে আমাদের কোনো হেল্প লাগবে কিনা, উনি নিজে মিটিংটা কল করে। বিজেপিতে আমাদের যেটা প্রথম মিটিং হয় তখন আমরা বিজিএমই, বিকেএমই, এফবিসিসিআই সহ অন্যান্য ট্রেড বডি যাদেরকে দরকার তাদেরকে নিয়ে আমরা মিটিংটা করি। পরে আস্তে আস্তে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলিও এদের সাথে এক হয়। তাই ওই আপনি ফার্স্টে গ্রিভেন্সে যেটা বললেন, গ্রিভেন্সের যৌক্তিক কিছু থাকে, অযৌক্তিক কিছু থাকে। তো যৌক্তিকগুলি মানার পরে কিন্তু অযৌক্তিকটা আর আসার কথা ছিল না, কিন্তু আনফর্চুনেটলি গত 14 দিনে অনেকগুলি অযৌক্তিক দাবি নিয়েই চেষ্টা করছে যে আরও এটাকে লেন্দি করা যায় কিনা। কিন্তু সাথে সাথে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মালিক যারা আছে যে অঞ্চলের, এবং সাথে সাথে অঞ্চল ভিত্তিক লোকাল যাদেরকে সাপোর্ট আমাদের দরকার, যেমন বাড়িওয়ালা যারা বাড়ি ভাড়া দিয়ে ওয়ার্কার রাখে, দোকানদার, স্থানীয় রাজনীতিবিদ, এরা কিন্তু সাথে সাথে আমাদের সাথে অনবোর্ড হয়েছে। অনবোর্ড হওয়ার পরে আস্তে আস্তে আমাদের আশা বিশ্বাস ছিল যখন ফুললি অ্যাক্টিভ হবে তখন এটা অনেক নিচে নেমে যাবে। গতকালকে যেরকম আপনি জানেন যে বিজিএমইতে একটা
মিটিং করার পরে ওইখানে 3 জন উপদেষ্টা ছিল, শ্রমিক নেতৃবৃন্দ ছিল, মালিকদের একটা বড় অংশ ছিল, সবাই কিন্তু এখানে আমরা একটা মানে ঐক্যমতে পৌঁছেছি যে না আমাদের ফ্যাক্টরি চালু রাখতে হবে। প্রথম যে কোনো অবস্থাতেই ফ্যাক্টরি বন্ধ থাকলে যে ক্ষতি, সেটা ফ্যাক্টরি আপনি ছোটোখাটো বিষয়গুলি অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারলে অনেক বেশি লাভবান হবে। তো কালকের মিটিংটা আমি মনে করি যে অনেক বেশি ফলপ্রসূ হয়েছে, যার ফলে আজকে সবাই জয়েন করছে এবং কালকে শ্রমিক নেতৃবৃন্দ যারা ছিল তারাও ওয়াদাবদ্ধ ছিল যে আজকে সকাল থেকে তারাও থাকবে মাঠে, থাকার পরে যেন ফ্যাক্টরিগুলি চলে। সো ওইটা একটা পার্ট আছে। তারপর আপনি জানেন যে গভর্নমেন্ট একটা শ্রম মন্ত্রণালয় একটা কমিটি করে দিয়েছে, যেটা শ্রম ভবনে যে কোনো মালিক, যে কোনো শ্রমিক, যে এই ইন্ডাস্ট্রির সাথে যারা আছে, কারো কোনো অভিযোগ থাকলে ওইখানে সে অভিযোগ করতে পারবে। ওই কমিটি ওই অভিযোগ তদন্ত করে, সো এটা একটা ভালো একটা স্পেস সবার জন্য তৈরি হয়েছে বলে আমি মনে করব, যে এখানে অ্যাটলিস্ট গিয়ে বলার মতো অবস্থা হয়েছে। আর প্রথমেই বলি যে এত অল্প সময়ের মধ্যে একটা মন্ত্রণালয় চালাতে গিয়ে যে অভিজ্ঞতা, সেটা একটু সময় দিতেই হবে। পাশাপাশি মন্ত্রণালয়ে কিন্তু সচিব মহোদয় যে সে জয়েন করছে, আপনি আশাবাদী যে এই সমস্যাটা অ্যাবসলিউটলি আমি 100% আশাবাদী। আমি মনে করি যে এরকম সমস্যা আমরা অনেকবারই ফেস করছি, কিন্তু ঐক্যবদ্ধভাবে সবাই আমরা এটা মোকাবেলা করছি। আমি শামসের একটা কথা বলি যে পার্শ্ববর্তী দেশ নিয়ে শামস যেটা বলছে, ওই জায়গাতে একটু অ্যাড করি, আগের চিত্র আর এখনকার চিত্র কিন্তু এক না। আমাদের পার্শ্ববর্তী দেশ আগে ব্যবসা নেওয়ার চেষ্টা করছে, পারে নাই, নর্মালি হয়েছে, কিন্তু এখন কিন্তু তারা অনেকগুলি প্যাকেজ দিয়েছে, যে প্যাকেজটা কিন্তু তারা কখনো আগে দেয়নি। আপনার মেশিনারিজে দে উইল গিভ এ হিউজ সাবসিডি, ডাইরেক্ট বেতনে তারা সাবসিডি দিবে, এক্সট্রা হোয়াট এভার দ্য স্যালারি, এর সাথে এক্সট্রা 6,000 রুপি ফিমেল ওয়ার্কারকে, 5,000 রুপি মেল ওয়ার্কারকে। সো এই জায়গাটাতে আমি মনে করি মাসে নাকি প্রতি মাসে এটা গভর্নমেন্ট সাবসিডি দিবে 5টা স্টেটে। এইটা কিন্তু কখনোই ছিল না। হ্যাঁ, অনেকগুলি আছে, এক্স্যাক্টলি ডেটা আমরা দিতে পারবো। আমার কাছে মনে হয় যে ওই সময়ের কম্পিটিশন আর এই সময়ের কম্পিটিশনের মধ্যে একটা পার্থক্য আছে। ওই সময় কিন্তু ডাইরেক্ট এই ইনসেন্টিভটা, ডাইরেক্ট একটা বেনিফিটের কোনো ঘোষণা ছিল না। পাশাপাশি আপনি দেখেন যে আমাদের এখানে আমরা যদিও বলি যে আমরা দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ, আমাদের ওয়ার্ল্ড মার্কেটে 7.6% বোধহয় টোটাল আমরা অংশ আমাদের। চায়না 37%। চায়না থেকে আমাদের দেশে বিজনেস আনতে গেলেও অপরচুনিটি ক্রিয়েট হলেও কিন্তু আমরা পারবো না, বিকজ নো সাপোর্ট। ফার্স্ট হচ্ছে এনার্জি সাপোর্ট। এনার্জি সাপোর্ট না থাকলে আমাদের চায়নার হয়তো আমেরিকান কোনো বায়ার, ইউরোপিয়ান কোনো বায়ার, ওরা হয়তো ওদের অর্ডার মুভ করবে বাংলাদেশে। জব্বার ভাইকে যদি বলে তুমি এখন আমাকে পার মান্থ আর 1 মিলিয়ন পিস করে এক্সট্রা দিতে হবে, জব্বার ভাই ল্যান্ড থাকা সত্ত্বেও, তার মানে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও হি ক্যানট ডু এনিথিং বিকজ নো এনার্জি সাপোর্ট। সো এটা একটা বিগ চ্যালেঞ্জ। আমাদের বিজনেস এক্সপ্যানশন করতে গেলে এনার্জি প্ল্যানটা হচ্ছে সবচেয়ে আগে দরকার। থ্যাংক ইউ রফিক। আমি একটু এখন একটু আসতে যাচ্ছি জনাব ফজলে শামীম হোসেনের কাছে, এহসানের কাছে। আপনি তো নিট গার্মেন্টসের রিপ্রেজেন্ট করেন, নিট অ্যাপারেল। আপনি আমরা একটা কথা শুনি যে বাংলাদেশ আর চায়না নাকি ভলিউমের দিক থেকে সেম পরিমাণ এক্সপোর্ট করে, অথচ চায়না আমাদের থেকে মানে ডলার অ্যামাউন্টে অনেক হাই তাদের এক্সপোর্টস। তো এই বিষয়টা কি করা যায়? আমাদের বলা হয় যে আমরা ভ্যালু এডিশনে যেতে পারি না, ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে যেতে পারছি না। আমাদের এখানে প্রোডাক্টিভিটি ভীষণ লো, আমাদের এখানে টেকনোলজি আসে নাই ঠিক মতো, আমাদের এখানে এআই করা হয় নাই। যে জিনিসগুলো এখন খুব বেশি কথা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। তো এই বিষয়টা কিভাবে দেখছেন, এক নম্বর। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন, যে রফিক ভাইয়ের কথাতে আমরা বুঝলাম যে কম্পিটিশন খুব হাই হয়ে গেছে এখন, বিশেষ করে ভারত অনেকগুলো সুবিধা দিয়েছে, ক্যাম্বোডিয়া তাকিয়ে আছে। সো সেক্ষেত্রে কি করা উচিত এই মুহূর্তে আমাদের গার্মেন্টসকে কম্পিটিটিভ রাখার জন্য? হ্যাঁ, চায়না আমাদের থেকে অফকোর্স তাদের ভ্যালু এডিশন কিছুটা বেশি, কিন্তু এইটা
এক সময় যে পরিমাণ ছিল, আপনি যদি এখন থেকে 15 বছর আগের কথা চিন্তা করেন, এখনকার সেই গ্যাপটা অনেকাংশে কমে এসেছে। ইভেন আপনি যদি দেখেন যে লাস্ট 2 বছর ধরে আমরা কিন্তু ইউরোপে নিটওয়ারে কিন্তু এখন হাইয়েস্ট এক্সপোর্টার। আমরা কিন্তু ভলিউম এবং প্রাইস দুইটাতেই কিন্তু আমরা চায়নাকে করেছি, ওভারকাম করেছি, এবং আমরা এখন 1 নম্বরে আছি ইউরোপে, বাট গ্লোবালি আমরা অফকোর্স সেকেন্ডে আছি। তো এইটার একটা বড় কারণ যে আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের যে ন্যাচারাল ফাইবারের উপরে বেস করে আমাদের প্রোডাক্টগুলো এক্সপোর্ট হয়। এবং আপনি যদি দেখেন যে যখনই কোনো শপিংয়ে যাই বিদেশে বা কোনো কিছু কিনতে, একটা নর্মাল যে টি শার্ট বা একটা নাইটওয়্যারের যে প্রাইস থাকে তার থেকে স্পোর্টস আইটেমের প্রাইসটা অনেক বেশি থাকে, ডিউ টু ব্র্যান্ডিং অ্যান্ড ওইটার একটা কালচারটি আলাদাভাবে গড়ে উঠেছে। আপনি যখন ইয়োগা প্যান্ট কিনবেন বা আপনি যখন একটা সাইকেলিং প্যান্ট কিনবেন, সেটার যে প্রাইস তার থেকে অনেক বেশি কাপড় লাগার পরেও আমার ধরেন গিয়ে টি শার্টটার প্রাইস কম। আপনি যখন পারচেস করেন দোকানে তখন একই ব্যাপার। ফলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে, আমি এখন কিন্তু বলছি যে আমরা অনেকখানে এগিয়ে এসেছি, বাট এখনও অনেকাংশে আমরা সেই জিনিসগুলো সবাই করতে পারতেছেন। আমি জানি পুমা করতেছেন, আমাদের সামনে আমাদের অনেকেই পুমার সাপ্লায়ার আছেন, নাইকির সাপ্লায়ার আছেন, কিন্তু বাল্ক আকারে আমরা ভাস আকারে সব ফ্যাক্টরিগুলোতে এটা আমরা দিতে পারিনি, কারণ আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেটা আছে সেটা এখনও অনেকাংশে কটন বেস। আমরা এখনও যে ম্যান মেড ফাইবার যেগুলো আছে, পলিস্টার বলেন, নাইলন বলেন, পলিয়ামাইড, আমরা ওই বা ইলাস্টেন কোনো ফ্যাক্টরি বাংলাদেশে একটাও নাই। তো আমরা ওই জায়গাগুলোতে আসলে যেতে পারিনি। তো সেগুলো যখন আস্তে আস্তে আমাদের এখানে হবে, আমরা ইনশাল্লাহ যত বেশি আমরা আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে পারবো, তত বেশি আমরা আমাদের ভ্যালুটা আনতে পারবো। আরেকটা ডাইভার্সিফিকেশন এত স্লো হচ্ছে কেন? আচ্ছা, স্লো হচ্ছে কেন তার আগে আমি একটা জিনিস বলিনি। আরেকটা জিনিস হলো আমাদের মাইন্ডসেটের একটা ব্যাপার আছে, যে আমরা যারা ইনভেস্টার আসেন ফ্যাক্টরিতে, আমরা এখন মাত্র সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আসা কিছুটা শুরু হয়েছে। প্রথম দিকে যখন আমরা যারা শুরু করেছেন তাদের কিন্তু মানে টিকে থাকাটা এবং তাদেরকে বেসটাকে স্ট্রং করাটাই খুব বেশি জরুরি ছিল। তখন তারা ভ্যালিডেশন বা ওই জিনিসগুলো থেকে নজর দেয় নাই, যেটা নাকি সেকেন্ড জেনারেশন অফকোর্স প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশনের দিকে নজর দিবে। কিন্তু প্রথমে তো আপনার বেসটা করতে হয়, তখন আসলে মানে আর্কিটেকচারাল ভিউটা আনা যায় না। তো তখন আসলে বেসটাই আমাদের ইন্ডাস্ট্রির গড়েছে। এখন তারা নতুন নতুন আইটেমের দিকে যাচ্ছে। আর স্লোর যদি বলেন, এখানে দেখেন আমাদের ব্যাংকিং ইনভেস্টমেন্ট, আমি যদি একটু ছোট্ট একটা উদাহরণ দিই, যে গত 50 বছরের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলার আপনাকে দেখাতে পারবেন যে যিনি নাকি রাইটলি লোন রিপেমেন্ট করেছে বা সময় মতন তারা মানে কোনো লোন ডিফল্ট করে নাই, তাদের জন্য এই ইনসেন্টিভটা দেওয়া হবে, এই ইন্টারেস্টটা মাফ করা হবে, তাদেরকে এই একটা এক্সট্রা বেনিফিট দেওয়া হবে। সব সার্কুলার দেখবেন যে 2% রেটে রিশিডিউল করার জন্যে, যে এইটা সুদটাকে মাফ করে দেওয়ার জন্য সবসময় এরকম সার্কুলার দেখবেন। ফলে যে আমি যে একটা সাহস করে অনেক বড় একটা এমন নিয়ে ঠিক মতন ব্যবসা করে যে করব, এরকম জাবার ভাইদের মতো সাহসী মানুষ বা রাসেল ভাইয়ের মতো সাহসী মানুষ খুব বেশি গড়ে ওঠে না। কারণ আমরা তো ভয় পেয়ে থাকি যে একটা আমরা তো কোনো বেনিফিট পাবো না। প্লাস যেটা নাকি শামস বলছিল যে ইউটিলিটি, আমাদের এটা স্টেবল কোনো সাপোর্ট নাই। আপনি যদি যখন ম্যানমেড ফাইবারে যাবেন, আমি যদি এখন বলি যে আপনি রাসেল ভাই উনি সামর্থ্য আছে, উনি কালকে বা জব্বর ভাই একটা পলিস্টার ফ্যাক্টরি করতে পারেন, বাট এটা যে ইউটিলিটি সাপ্লাই, ইলেকট্রিসিটি, আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি সাপ্লাই লাগবে, যেটা নাকি কটনে যতটা ক্ষতি না হয় পলিস্টারে অনেক বেশি ক্ষতি হবে। হ্যাঁ, তো ওইটা তো ওনাকে আমরা কেউ এনশিওর করতে পারতেছি না যে উনি এখন 3000 কোটি টাকা ইনভেস্ট করবেন একটা পলিস্টার স্পিনিংয়ে, যেটাতে উনি এই গ্যারান্টিটা পাবেন যে আমার ইউটিলিটিটা হবে। আরেকটা একটু আমি ছোট্ট কথা বলি, যে গভর্নমেন্টগুলো হিউজ সাপোর্ট দেয়, এই কারণ এগুলো হেভি ইন্ডাস্ট্রিজ। আপনার যখন ডিফারেন্ট কাইন্ড অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যাবেন তখন এটাতে হিউজ ইনভেস্টমেন্ট লাগে। যে কথাটা আমাদের বিজেপির প্রেসিডেন্ট সাহেব বললেন যে PL1 PL2 নামে 2টা প্রজেক্ট ইন্ডিয়াতে টেক্সটাইলের জন্য চলছে। গুজরাতে 3 কোটি মানে অ্যাডেড 3 কোটি মিটার পার ডে, 30 মিলিয়ন পার ডে তারা এক্সট্রা ক্যাপাসিটি মোদি সরকার একটা প্রজেক্টের আন্ডারে তারা এটা ইমপ্লিমেন্ট করছে। আমি বলছি সেল করবে কোথায়, বলে যখন সেল করতে পারবে না তখন এক্সপোর্টে যাবে, কম্পিটিটিভ হবে, চায়নার সাথে কম্পিটিশন করবে। এবং এইটার জন্য যা যা দরকার সব গভর্নমেন্ট দিছে, যেটা নাকি বললেন যে অনেক টাকার ইনভেস্টমেন্ট, ল্যান্ড ফ্রি, এগুলো দিছে। তো এখন এই ব্যাকবোনটা যখন তাদের স্ট্রং হয়ে যাবে, তখন কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আসবে। বিকজ আমাদের টেক্সটাইলে তো আমরা ওই ইনভেস্টমেন্ট দেওয়া, ওই সুবিধাটা দেওয়া টেক্সটাইল ফ্যাক্টরি যারা ইনভেস্টার তাদেরকে আমরা দিতে পারি নাই। তো ওইটা একটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যেটা নাকি চায়না এবং ইন্ডিয়া তাদের টেক্সটাইল সেক্টরকে হিউজ পরিমাণে একটা ব্যাকবোনটাকে RMGর ব্যাকবোন যেটা আমরা বলি, যে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, সেটার জন্য তারা যে সাপোর্টটা দিছে সেই সাপোর্টটা আসলে দিতে পারি নাই। আর
কি করণীয়, আপনার সেকেন্ড কোশ্চেন যেটা ছিল যে আমাদের কি করা যেতে পারে, আমি যেটা বলি যে আমাদের আসলে করণীয়টা সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের সাহস। হ্যাঁ, যে মানে ধরেন 1 লাখ লোকের একটা ফ্যাক্টরি করে ফেললেন জব্বর ভাই, রাকিব ভাই, তো এই যে একটা সাহস, 1 লাখ লোকের একটা ফ্যাক্টরি আমি করে ফেলবো এবং এটা আমি চালাবো, এই সাহসটা হলো আমাদের ধরে রাখতে হবে আর কি। মানে মন ভাঙা যাবে না, যে আমাদের এন্টারপ্রেনারদের জন্য মন কোনোভাবে না ভেঙে যায় আউটসাইড ইন্টারফারেন্সের কারণে। এইটা হলো 1 নাম্বার। আপনি যদি সাহস দিয়ে রাখেন, আপনি দেখেন যে আমাদের শূন্য থেকে কত বড় বড় গ্রুপ মানে আমাদের বাংলাদেশে দাঁড়িয়েছে জাস্ট বিকজ অফ দেয়ার কারেজ। সো এইটা যেন আমরা ধরে রাখতে পারি। তার সাথে অফকোর্স পলিসি সাপোর্ট যেটা ছিল আগে থাকবে, মানুষকে বোঝাতে হবে, যে কারণে আপনাদের এখানে আজকে আপনারা ডাকছেন যে মানুষকে বোঝানো যে নো, এর আমাদের কোনো এনিমি না, এই সেক্টর আমাদের দেশের একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা মনে হয় যে পলিসি সাপোর্ট যদি পাই, যেটা গত আমি ছোট্ট করে শেষ করি, যে গত লাস্ট 3-4 বছরে ডেটা ম্যানিপুলেট করার কারণে আমরা অনেক রং ডাইরেকশনে গেছি, যে মিথ্যা ডেটা সরকারের কাছে গেছে বা সবের মাধ্যমে স্প্রেড হয়েছে, এবং এই ডেটার কারণে পলিসি নিতে ভুল হয়েছে, এবং এই পলিসির কারণে আজকে আমরা অনেক সমস্যা ফেস করতেছি। ফলে যেন সত্যিকারের সব কিছু উঠে আসে এবং একটা ব্যবসা বন্ধ পরিস্থিতি সৃষ্টি করা গেলে আই এম শিওর যে আমাদের এখানে খুব বেশি আমরা শঙ্কিত বা ভীত নই। ধন্যবাদ। থ্যাংক ইউ। ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা বললাম, আমাদের সাথে রাসেল ভাই আছেন, আজিজ রাসেল ভাই, আপনি তো বিটিএমএ প্রেসিডেন্ট, তো আপনি বলেন যে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কি অবস্থা এখন? অ্যাকচুয়ালি আমরা যখন যদি একটা গ্রোথ চাই, আমরা একটা টার্গেট করেছিলাম $100 বিলিয়ন এক্সপোর্ট কথা বলি, সেখানে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কি অবস্থা? আসলে আমরা যখন কথা বলি আমরা সবসময় আরএমজিকেই ফোকাস করি, কিন্তু আরএমজির একটা সহায়ক হচ্ছে তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। তো নেক্সট টাইম আমি মনে করি আমরা যখন বলবো আরএমজি অ্যান্ড টেক্সটাইলস বলা উচিত। টেক্সটাইলে আমরা $22 বিলিয়ন ইনভেস্ট করেছি, এবং আমরা টু দি টিউন অফ $28 বিলিয়ন আমরা ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট সাপ্লাই করি টু আরএমজি। সেখানে আমাদের 45% ভ্যালু এডিশন হয়ে থাকে, দ্যাট ইজ পিওর রিটেনশন ইন দ্য কান্ট্রি, উইচ ইজ ফ্যান্টাস্টিক। তো এখন আমরা যে বর্তমান সমস্যায় আছি, আরএমজির সাথে আমরা কিন্তু খুব হাত মিলিয়ে কাজ করতে পারি, খুব ভালো সম্পর্ক আমাদের, অনেক দিন ধরে খুব ভালো সম্পর্ক, কারণ আমরা একে অপর সহায়ক, ওরাও বুঝেন আমরাও বুঝি। তো মাঝে মাঝে আমরা একটু ব্যাকফুটে চলে যাই পলিসিগত কারণে, যেমন মনে করেন ল্যান্ডে যে ইম্পোর্টগুলো হচ্ছে সুতো, ওগুলো কিন্তু কাউন্ট ঠিক নেই, কোয়ান্টিটি ঠিক নেই, এটার জন্য সাফারার হচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা, আমরা যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আছি। তো আমরা তো চাই যে ওনারা ভালো রেটে আনবে, অবশ্যই এটা আমাদেরও কামনা, আমরা কম্পিটিশনেও নামতে চাই, ফেয়ার প্লে যদি থেকে থাকে। তো এগুলো বলতে গেলে অনেক কথা, আমাদের অনেক গ্রিভান্সেস আছে, আমাদের অনেক বিচ্ছিন্ন ঘটনা আছে, তবে বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি আমাদের ডিমান্ডটাকে একটু ন্যারো করে এনে পয়েন্টটাকে একটু ফোকাস করা উচিত। তো ইফ আই এম টু ন্যারো ডাউন আওয়ার প্রবলেমস, আমি এটা 3টা প্রবলেম আমি আমাদের দেখছি এখন আপাতত আছে, যেটাকে অ্যাড্রেস করতে পারলে আমরা স্বয়ংসম্পন্ন হব। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ল অ্যান্ড অর্ডার, এটা আমাদেরকে ঠিক করতেই হবে। নাম্বার 2 হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি, আমাদের এটা এনশিওর করতে হবে গভর্নমেন্ট তো আমাদের থেকে শুধু টাকা নেয়নি, ডিপোজিটও নিয়েছে গ্যাস কানেকশন দেওয়ার জন্য, অতিরিক্ত টাকাও নিয়েছে, 400 গুণ দামও বাড়িয়েছে। তাহলে ওনারা ফেল করলো কেন? এটা দায়িত্ব কারা নেবে? আর আমরা ব্যবসাও করব, ভর্তুকিও দেবো, দুটা তো একসাথে হইতে পারে না। তো এখানে সরকারে কি ভাবমূর্তি, আমাদেরকে কি পরিকল্পনা, এটার একটা খুব তাড়াতাড়ি একটা ঘোষণা আসা উচিত, আদারওয়াইজ আমরা জানি না আমরা কোন দিকে যাচ্ছি। আর লাস্টে যে জিনিসটা দরকার, এই সব কিছু সম্পন্ন করার পরে আমাদের কি দরকার, আমরা যে ব্যবসাটা করবো এটা তো একটা ব্যাংকিং চ্যানেলে হইতে হবে। তো আমাদের দেশে যে কটা ব্যাংক আছে এগুলার তো চুরিদারি, তো এগুলো বলতে গেলে শেষ হবে না, কিন্তু আমরা যারা ব্যবসা করতেছি আমরা এগুলার লোড নিয়ে চলতেছি। তো আমাদের প্রতি একটু আমি মনে করি সরকারের নজর দেওয়া উচিত, আমাদেরকে হেল্প করা উচিত, আমরা যারা প্রকৃত ব্যবসায়ী। আর যারা এই এক্সপ্লয়েট করেছে এসব ব্যাংকিং চ্যানেলকে, ব্যাংককে, ইন্স্যুরেন্স কোম্পানিকে, জীবন বিমাকে, আমি মনে করি তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত, যাতে এই জিনিসটা আগামীতে কেউ করবার জন্যও চিন্তা হয়। আর এমপ্লয়ি যারা জড়িত এটার মধ্যে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত, কারণ দুজনের সমন্বয়তেই এইগুলো চুরিদারি হয়েছে।
এনিহাউ এই আমাদের আজকে যে অবস্থা, এটাকে যদি আরেকটু ভেবেচিন্তে দেখি, গতকালকে আমরা ছিলাম, রফিক ভাইও ছিল, আবদুল্লাহ ভাইও ছিল, আমরা বিভিন্ন সেক্টর একসাথে মিটিং করেছি, আমরা সবাই সকলেই বিপদে আছি। কিন্তু যত সেক্টরই বলেন, আপনি যদি ন্যারো ডাউন করেন আমাদের টাকার উৎস কোথায়? মনে করেন কেউ পার্টিকেল বোর্ডের ব্যবসা করছে, কেউ জুটের ব্যবসা করছে, কেউ কলমের ব্যবসা বা কলম বানাচ্ছে, কেউ যেটাই করে থাকুক, টাকার উৎসটা কোথায়? টাকার উৎসটা হচ্ছে আমরা যারা এক্সপোর্ট করি আর ম্যান পাওয়ার। তো এই দুইটা সেক্টর যদি আজকে কলাপস করে, উই আর লুকিং ফরওয়ার্ড টু এ ভেরি ডেঞ্জারাস ইকোনমি এবং ডিফিকাল্ট টাইমস। তো আমি মনে করি এখানে যথেষ্ট অ্যাটেনশনের দরকার আছে। ঠিকভাবে হাল ধরলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো, বা আমরা এর আগেও এরকম বিপদ দেখেছি, আমরা ওভারকাম করতে পারি। আর আমাদের ওয়ার্কাররা আমি মনে করি খুব শান্ত প্রকৃতির, এটাতে আমি কোনোদিনও দ্বিমত করব না। বহির্গত কিছু মানুষ এসে আমাদেরকে বিপদগ্রস্ত করছে, তো সেটা সরকার চাইলে প্রতিহত করতে পারে, বিগত কালে করেছে। আমি একটা কথা বলেছি, ওরা সরকার টিকানোর জন্য যেভাবে সক্রিয় হয়েছিল, এখন দেশ বাঁচানোর জন্য সেভাবে যদি সক্রিয় হয় প্রশাসন, তাহলে আর কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি একটু জব্বার ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। উনি মূলত যে আমাদের যে গার্মেন্টস, এটা টেকনোলজিক্যালি কতখানি অ্যাডভান্সড হয়েছে, এখানে এআই কতখানি হচ্ছে, এটার সমস্যাটা কোথায়? এবং আমরা শুধু ওয়ার্কারের উপরে সকল ফোকাস করছি, সেখান থেকে সরে টেকনোলজির উপরে ফোকাসটা এত আসছে কিংবা আসছে না, সেখানে প্রবলেমটা কি একটু যদি বলেন। ইনফ্যাক্ট টেকনোলজি নিয়ে আর ভাবছি না, সো এটা আপনার ভেরি লং টার্ম থিং। সো আই থিঙ্ক এই মুহূর্তে আসলে টেকনোলজি নিয়ে আমরা কাজ করেছি। আমরা সবাই একটা পর্যায়ে 30-35 বছর, কেউ আছে এখানে, কেউ 40 বছর, অনেকে আমাদের কাছ থেকে সেকেন্ড আমাদের যারা অগ্রজ ছিল অনেকে বিজনেস থেকে বের হয়েও গেছে। আমরা হয়তো নেক্সট লেভেল আমরা আছি যারা 35 ইয়ার্সের মতো আছি। সো হিয়ার সামওয়ান উই সি দ্যাট নাও 2025 আসতেছে, নতুন জেনারেশনও আসছে। ঠিক এই মুহূর্তে দাঁড়ায় আমি যদি বলি যে what we are going through worldwide, that it is a need brave initiative. So আমরা 35-40 years ago when we started, so we did not have much challenge, we just needed to have the market. ক্রেতার জন্য আমরা সোনারগাঁয়ে বসেছিলাম কিংবা এখানে হাঁটাহাঁটি করেছি, বাইং হাউস অ্যান্ড এগুলো। The whole scenario has changed. Now it's a lot of issues, global issues also into it. So এই মুহূর্তে all in a sudden that like the industry is facing, I think that's very shocking. So I think that what is the business confidence? So restore the business confidence is first. So এখন I'm looking, I don't look at what other country doing or what. Now I'm thinking about how I pay next month's salary to our employees. So এখন that's the thing that we are. আমাদের banking system day, এবং even that I see that a lot of multinational that we've been relying, সবাই যেন এক পা পিছনে চলে গেছে। Even local bank, everything, liquidity as such, and money is in the home, not in the bank. And it's a terrible situation. And I think that this is like a lot of undue thing happened. But আমরা কিন্তু আমাদের গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলে আমরা ফোকাস করছি। ইয়ারলি 300 কোটি টাকার উপরে ডিজেল কিনেছি, তারপরেও we did not lose our hope. But at this moment, I think that I don't know whoever what is thinking. If myself, you ask me, what do you do? This is why technology is not in my mind right now. First, it is my sustainability. আমি কিভাবে চলবো। তো আমি একটা জিনিস, one thing I believe in this country and the entrepreneur, এখানের মধ্যে আমরা রেজিলিয়েন্স, আমরা যেসব ইতিপূর্বে 90s এবং অল দিস ইয়ার আমরা যেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা ফেস করেছি। সো আমরা এখানে আমাদের এখন নেক্সট জেনারেশন
I don't know they will be able to tackle this or face it, and how they do it. This is আমাদের জেনারেশনের এখন দায়িত্ব তাদের জন্য একটা স্মুথ ফিল্ড, একটা পরিবেশ রেখে যাওয়া। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য কনসার্ন। অ্যান্ড এইটা করার জন্য কি করার, এটা যেমন আমি মনে করি যে ইট ইজ আমাদের সবার একটা বড় দায়িত্ব। আমরা আনফর্চুনেটলি আমরা একটা সেক্টর গ্রো করেছি for the export, that is RMG, which takes like for 45% is this, and you see we cannot cross 50 billion, and the brave this community envision 100 billion. So I think that is no wrong. আমার মনে হয় এটা একদম, যখন অনেকে বলছে সে হাইলি অ্যাম্বিশিয়াস যখন বলেছে, I said it's not wrong, this is we can dream of it, কিন্তু এটার পিছনে কাজ করার জন্য যেই জিনিসগুলা করার, আমি মনে করি ইন্ডিভিজুয়ালি আমাদের সবগুলা জায়গাতে আমাদের ওই স্ট্রেংথগুলো আছে, বাট ইট শুড বি কালেকটিভ। ইটস নট দ্যাট আস, দিস ইজ অলসো ফ্রম দ্য মিডিয়া সাইড, উই হ্যাভ টু টেল দ্য ট্রু স্টোরি, উই হ্যাভ টু নট টু সে দ্য নেগেটিভ থিং, অ্যান্ড উই হ্যাভ টু প্রত্যেকটা জায়গাতে এই জিনিসটা এই মুহূর্তে। অ্যান্ড আমি আরেকটা জিনিস বলবো, আমার মনে হয় I just draw kind attention of the business standard, that and also that my fellow colleagues here. So one thing, depoliticize the trade organization must. আমার মনে হয় যে এখানের মধ্যে, and also আমাদের election system in the reform হচ্ছে, why not we look into the reform in our own system? আমাদের ট্রেড অ্যাসোসিয়েশনগুলার মধ্যে কেন আমরা রিফর্ম না আনি? আর মোস্টলি হাউ ইউ রান, আমরা যারা এখন বোর্ডে আছি আমরা কিন্তু সবাই কিন্তু বড় বড় একটা অর্গানাইজেশন চালাই। সো আমরা এখানে কীভাবে প্রফেশনালিজম আনতে পারি, দ্যাট ইজ অলসো কনসার্ন। অ্যান্ড দেন you see that it's a 50 billion, and how many institution to support, like we have EPB who takes care of the whole thing, whole export basket, and then we have BGMEA. So BGMEA has the owner and the professional mix, but do we have other institution? Then what are the challenges should look into? আমি দেখেছি যে এর মধ্যে আমাদের যতগুলো বাইরে যাওয়ার সুযোগ হয়েছে, উইথ দ্য IFC অর আদার আমাদের নলেজ পার্টনাররা আমাদেরকে নিয়ে গিয়েছে, BGME-কে নিয়ে গিয়েছে, তো আবার অনেক সময় অন্য অ্যাসোসিয়েশন হয়ে গেলাম। That is, I did not see that there is only one organization is helping. There is we need multiple institution to support the industry. If it is governments, it should not be. যদি অ্যাড করি যে এই যে ধরেন যে এটা কি প্রাইভেট সেক্টর, আপনারাও কি এটা করতে পারেন না? যেমন যদি বলি যে আমাদের দেশের এক্সপোর্টাররা বলা হয় যে দে এনগেজড ইন প্রাইস নিয়ে তারা কম্পিটিশন, যে কেউ $1 দিতে চায়, কেউ 80 সেন্ট দিতে চায়, কেউ 70 সেন্ট দিতে চায়, বাট নো ফোকাস অন ইনোভেশন, রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এই 45 ইয়ার্সের ইন্ডাস্ট্রি, কিন্তু এটা তো আমরা দেখছি না। ওয়ান থিং ইজ, আমরা আমাদের জায়গাগুলোতে করছি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, নাহলে এখানে আসতো না। সো আমি যেটা আপনি বলতেছেন, আমরা আমাদের বিজনেস কমিউনিটি থেকে যেটা করা দরকার উই হ্যাভ ডান, দ্যাট ইজ BGME অ্যাজ এ স্ট্রেংথ। আমাদের জায়গাগুলো সব অ্যাটেনশন করতেছে, বাট আমাদেরকে একা ফেলে থাকলে চলবে না। There should be government and semi-government. There are more. If we can replicate other successful country like Korea, we've been to Korea, we've been and other textile and garments manufacturing. You see that today, if you call me, one thing is like the supply chain of energy. Make sure that the supply chain should be right for this energy. You cannot, all in a sudden you hear Bangladesh gasir upre bhashtese, and you start investing, and then there is no gas, even no data, no proper data. Do you think that today how industry will run on this?
And I mean technology and things, these are automatically will come. What we are talking, AI, technology and this, it is happening. আমি এখনও দেখছি আমাদের বায়াররা প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি জানি যে যারাই কাজ করতেছে ইন্ডিভিজুয়ালি সবাই ভিসি করতেছে, ভিডিও কনফারেন্স করতেছে, because they haven't lost hope. I see that they want to travel, but there are travel restrictions in here, so they are changing one after the next. All the, like whatever buyer we are working, most of them they're rescheduling their travel plan. Like October now I see they are saying they are looking at it. আমরা কিন্তু আমাদের কাছ থেকে যতটুকু বলা যে we are fine and everything, but one thing, how long you can do it? So how long you can tell that we are fine, things will be fine in short, and you have seen us. So we are in a crossroad now for the industry. Can you believe that what's going to happen to this country? How long the company like us can support our industry financially, economically? And this is, everybody is in back foot. So I think that this is why I'm telling you, this is the very timely initiative we have taken. And I think that the BGMEA and VTMEA and other, that we should work together with the policymaker, and this, we should also come up, not only looking at the new, একটা নতুন একটা গভর্নমেন্টের দিকে না তাকায় থেকে আমরাও we should work on it, and you should write. তবে আমি মনে করি বিজনেস কনফিডেন্সের জন্য আর যে জিনিসগুলো দরকার আছে, আর আদার থিং উইল ফলো অটোমেটিক্যালি. দ্য ক্লাইমেট রেজিলিয়েন্স ইজ দেয়ার, হিউজ চ্যালেঞ্জ নাও, and you see just as like using the AI, IT, that's gonna take place. That's not a big deal, we can. And আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে about the product diversification and also the volume and this. I just, you cannot believe how much the brand has confidence on us. So very good brands are coming to the Bangladesh, Hugo Boss, Ralph Lauren, and US buyer যেখানে আমি দেখি নাই যে 20 সালের আগে আমরা ইউরোপের বা আমাদের অ্যাজ এ ডিবিএল অর আই সি দ্যাট 1% আমি কাজ করেছি, হয়তো বা H&M এর কিছু কাজ ওইখানে গেছে বেসিক, বাট নাও I myself get surprised to see the development, what we are doing, the combination. So only one thing that we have to look into it, not only BGMEA, we should have some other institution just who is going to look into this industry to take it to 100 billion. And it is possible if we work together. থ্যাংক ইউ জব্বার ভাই। আমি একটু আব্দুল্লাহ রাকিব ভাইকে বলছি একটু আসতে এই মুহূর্তে, আপনি তো বিজিএমএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তো একটা দেখছি যে বিজিএমএ এর পলিটিসাইজেশন, এটা কিভাবে আপনাদের, হাউ ইট অ্যাফেক্টস ইউর ইন্ডাস্ট্রি? হ্যাঁ, এই বিষয়টা জব্বার ভাই যেহেতু একটুখানি ইস্যুটা নিয়ে আসছেন, সেটা যদি একটু বলতেন আপনি। আমি আসলে এই টপিকটা যাওয়ার আগে, এর আগে বক্তাদেরকে যে আপনি প্রশ্ন করেছেন তার কিছু রিপ্লাই বা 2-3টা সেন্টেন্স অ্যাড করতে চাই। একটা হচ্ছে যে আজকের টপিক, যে আজকের যে আমরা বলছি লেবার আনরেস্ট ইন আশুলিয়া, আসলে কি ওয়ার্ডিংটা ঠিক আছে কিনা? ইটস নট লেবার আনরেস্ট, ইটস এ সিচুয়েশন ওয়ের ল অ্যান্ড অর্ডার efficiency has dropped drastically, where we do not have law and order support at all. Army is trying to support, but they do not have authority. Police is traumatized, police is completely inactive. ওইটারই একটা সিচুয়েশনে কিছু বহিরাগত, কিছু লোকাল পলিটিক্যাল গ্রুপ যারা নিজস্ব শক্তি দিয়ে তার কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করছে। যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে, যে যার মতো করে মাঠ দখল করার চেষ্টা করছে, টু শো দেয়ার মাসল। এর মাঝে কিছু সুবিধাবাদী সো কল্ড লেবার অর লেবার লিডার আলু পোড়া দেয় না, আগুনে আলু পোড়া দেওয়ার মতো কিছু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। এটাকে আপনি দেখেন যে টিফিনের কথা বলছে বা হাজিরা বোনাসের কথা বলছে, এগুলো কিন্তু কোনোটাই লেবার ল কনফার্ম করে না। এগুলো হচ্ছে আমরা রিওয়ার্ড রেকগনিশন আকারে তাদেরকে দিয়ে থাকি, যে ইটস নাথিং টু ডু উইথ লেবার ল। সো লেবার ল অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরি, প্রত্যেকটা মালিক তার বিজনেস অপারেট করছে।
Ashulia belt considered the area where most of the compliant and better level factories are located. এখন কথা হচ্ছে যে আশুলিয়া বেল্টেই কেন অ্যাটাকটা হচ্ছে, টু গিভ এ বাজ, টু মেক ইট ইজ এ নিউজ গ্লোবালি, so that our competitive countries can take the advantage. Point to be noted. Now having said that, আমরা আসি রুট কজ অ্যানালিসিসে, যে জিনিসটা কেন হলো। আমরা লেবার রিলেশনশিপের কথা বলছি, আমরা বলছি যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের কথা বলছি। অফকোর্স দোজ আর দ্য রিয়েল ক্যাচ। এখন আমরা আসি যে এটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ বিল্ডে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ স্ট্রোক প্রাইভেট অ্যাপ্রোচ, এখানে দেয়ার আর লট অফ ইনিশিয়েটিভ বাট দে আর নট কানেক্টেড। আপনি আজকে মিনিস্ট্রি অফ লেবারের কথা বলেন, উই ডু নট নো হোয়াট ক্যাপাসিটি দে রান। আজকে যদি ডাইফির ক্যাপাসিটি থাকতো, আপনি দেখা গেছে যে ডাইফির মাঠ পর্যায়ে কয়জন তাদের কর্মকর্তা কয়টা ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের উপরে কাজ করেছেন আমার জানা নাই। আমরা লেবার ইউনিয়নের কথা বলছি, আমরা বলছি যে গত 10 বছরে লেবার ইউনিয়ন রেজিস্ট্রেশনে 78% গ্রোথ এসেছে। 78% গ্রোথ আসার পরেও আমরা বলছি কি মালিকদের কোনো ইন্টারেস্ট নাই। রং, মালিকদের ইন্টারেস্ট আছে, বাট প্রত্যেকটা দেশের যে কোনো প্ল্যাটফর্মে বিজনেস প্রাইভেট সেক্টরই করে, কিন্তু পলিসি ইমপ্লিমেন্টেশন অ্যান্ড গুড গভর্নেন্সে একটা স্ট্রং কন্ট্রিবিউশন যদি গভর্নমেন্ট লেভেলের না থাকে, সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর কাইন্ড অফ স্ক্যাটার্ড থাকে, গুড গভর্নেন্স থাকে না। এবং এইটাই আপনি আজকের যেই ফলাফল দেখছেন সেটা এইটারই আউটকাম। সো আমরা যেমন গতকালকে 3 জন অ্যাডভাইজারের সাথে কথা বলেছি, আমি প্রাইভেটলি তাদেরকে বলেছি টু বিল্ড দিস ক্যাপাসিটি। আপনি বলছেন লেবার লিডাররা বলছে যে তাদের অনেক দুঃখের কথা আছে, বাট এরা কি আসলে লেবার লিডার? এক্সেপশন আছে, 5-6 জন এক্সেপশন আছে, বাট অ্যাট লার্জ আপনি যখন ইন্ডাস্ট্রিতে, জাব্বার ভাইয়ের মতো মানুষ আমি বুকে হাত দিয়ে বলতে পারি উনিও চায় না ওনার ফ্যাক্টরিতে লেবার অর্গানাইজেশন হোক। কেন? কারণ কি আমাদের এক্সপিরিয়েন্স প্লাস যে ক্ল্যারিটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, লিডারশিপ কিছুই নাই এখানে। তথাকথিত লেবার লিডার যারা আছে তারা এটার সুবিধাভোগী এবং এটার ওই আলু পোড়া দেওয়া পার্টি। লেবার ইউনিয়ন কিন্তু লেবার ইউনিয়ন কিন্তু ইউএস জিএসপির একটা বড় শর্ত হিসেবে আমি আসতেছি। অফকোর্স জিএসপি বড় শর্ত, এখানে যেতেই হবে। আপনাকে 11টা কনভেনশন রেটিফাই না করলে আপনার এলডিসি গ্র্যাজুয়েশন হবে না। বাট কথা হচ্ছে যে হু ইজ ওয়ার্কিং অন ইট, কে কাজ করতেছে? কেউ কাজ করতেছে না। আমরা আমাদের প্রাইভেট ইনিশিয়েটিভে অ্যাসোসিয়েশন থেকে কিছু কাজ করতেছি, গভর্নমেন্ট লেভেল থেকে পলিসি আছে আপনার ট্রাফিক আইনের মতো। আমাদের ট্রাফিক রুলস আর ব্রিটিশ ট্রাফিক রুলসের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আমাদের গাড়ি কিন্তু আমাদের মতোই চলে। সো কথা হচ্ছে যে পলিসি থাকলে তো হবে না, পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্টিং পার্টনার্স অ্যান্ড লিডার্স হ্যাভ টু বি কমিটেড। আচ্ছা, আমি আসি এখন যে আশুলিয়া থেকে আমরা যে বেরোয় আসতে হলে কি করতে হবে। আশুলিয়াতে লেবার লিডারদের একটা গ্রুপ আছে, দে ডোন্ট হ্যাভ কন্ট্রোল। আরেকটা গ্রুপ আছে, দেগো ফেডারেশন আছে, কিন্তু তাদের যে লোকাল লিডার, এদের ক্যাপাসিটি বিল্ড করতে হবে, এদেরকে ফ্যাক্টরিতে ট্রেন করতে হবে, ফ্যাক্টরির মিড লেভেলকে ট্রেন করাতে হবে, অ্যাওয়ারনেস টু কমিটমেন্ট পর্যায়ে নিতে হবে। এবং আমরা মনে করি শুধুমাত্র লেবারদেরকে বলা হয় তোমার রাইট এটা, বাট তোমার রেসপন্সিবিলিটি যে এটা সেটা শেখানো হয় না। আদারওয়াইজ যেই ফ্যাক্টরিতে যেই ওয়ার্কার কাজ করে 10 বছর, সে কিভাবে ভ্যান্ডালিজম করে? সে তো একটা ফ্যাক্টরি ভ্যান্ডালিজম করার কোনো মন থেকেই তার আসার কথা না। আজকে আমরা বলতেছি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ উইক থাকাতে এদের কমিটমেন্ট নাই, বাট এদেরকে শেখাইছে কে? ওয়ের আর দোজ লেবার লিডার যারা কিনা স্টেজে উঠে বড় বড় বক্তৃতা দিচ্ছেন, তাদের কমিটমেন্টটা কোথায়? আজকে তারা যদি বলে যে ফ্যাক্টরি কালকে থেকে চলবে, তারপরও ফ্যাক্টরি চলে না, তাহলে হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড দ্য ডটস আর নট কানেক্টেড? ডটস আর নট কানেক্টেড অ্যাট অল. They are sitting in idle sections in separate location and not taking ownership.
দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। সো আশুলিয়া থেকে যদি আমরা বেরোয় আসতে চাই, আমাদের লেবার লিডারদেরকে, আমাদের মিড লেভেল যারা HR অ্যান্ড অ্যাডমিন প্র্যাকটিস করে তাদেরকে, এবং আমাদের ওনারকেও কমিটেড হইতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপে আমরা কাজ করব, অ্যান্ড দ্য লেবার লিডার্স টেক এ বেটার রোল। 1 2 নম্বর, আপনি আসেন যে আমি ক্যাপাসিটি বিল্ডের কথা বলেছি, মিনিস্ট্রির ডাইফি ডল ইয়াতে যদি ক্যাপাসিটি বিল্ড হয়, আমরা আজকে RSC-কে ইউজ করি, আমরা আজকে ওই বেটার ওয়ার্কসকে ইউজ করি। আমি থ্যাঙ্কস জানাই BKME-কে বা আমাদের BGME-তে যেই সেলগুলো কাজ করছে, যে এখানে সোশ্যাল ইন্ডেক্সে, লেবার ইন্ডেক্সে আমাদের যে যতটুকুই আমরা আগাচ্ছি প্রাইভেট ইনিশিয়েটিভে, বাট আজকে যদি আমরা গভর্নমেন্ট লেভেলে ডাইফি ডল এবং মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির প্রপার ক্যাপাসিটি থাকতো, আমরা পয়সা খরচ করে, আমার মতো কোম্পানির বছরে প্রায় $5 লাখ খরচ হয় এই 6টা কোম্পানির শুধু সার্টিফিকেশনগুলো প্রতি বছর রিনিউ করতে। ইটস এ হিউজ লস। যদি আমার গভর্নমেন্টের ক্যাপাসিটি থাকতো, ডিপার্টমেন্টগুলোর ইন্টারেক্টিভ থাকতো, ইন্ডাস্ট্রি একাডেমি পার্টনারশিপ থাকতো, রিসার্চ থাকতো, তাহলে আপকামিং চ্যালেঞ্জগুলো নিয়েও আমরা কাজ করতাম। আজকে আমাদের কোনো রোড ম্যাপ নাই, আজকে আমাদের কোনো রোড ম্যাপই নাই যে আমরা কোথায় থাকা উচিত, আমাদের LDC গ্র্যাজুয়েশনের কয়টা কনভেনশন র্যাটিফিকেশনের কোন স্টেজে আমরা আছি, কতদিনের মধ্যে আমরা কোথায় পৌঁছাবো, যাতে করে আমরা আমাদেরকে মধ্যমান ইনকাম কান্ট্রি বলতে পারবো। উই ডোন্ট হ্যাভ ক্লু। ডেটা ম্যানিপুলেটেড হয়েছে উইথ এ ডিফারেন্ট অ্যাপ্রোচ, সেটার কথাই আমি নাই গেলাম, সেটা কমপ্লিটলি পলিটিক্যাল। সো আই বিলিভ এই ক্যাপাসিটিগুলো বিল্ড হওয়ার সাথে সাথে এই যে আজকের যে হেডলাইন সেটা সলভ হবে। নাও উই টক অ্যাবাউট ওয়ের উই সি যে লুকিং অ্যাহেড বলতে আপনি আচ্ছা আমি শেষ করি। আমরা বলেছি যে আমাদের অফকোর্স আমরা কাজ করছি, আমরা $100 বিলিয়ন যে ঘোষণা দিয়েছি, সেখানে আমরা বলেছি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, ফাইবার ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন। ইচ অফ দ্য সেগমেন্টে অ্যাটলিস্ট 20 থেকে 25 বিলিয়ন এডিশনাল বিজনেস আনা সম্ভব। আমরা স্পোর্টস অ্যান্ড ম্যানমেড ফাইবারের কথা বলছি। এখানে যদি গভর্নমেন্টের ইনসেন্টিভ পলিসিকে রিডিজাইন না করা হয়, উনি 300 কোটি টাকা এডিশনাল পলিয়েস্টার ইনভেস্ট করবে না। এটার জন্য গভর্নমেন্ট উইল হ্যাভ টু ডু এ রিসার্চ, হ্যাভ টু ডিজাইন এ সিকিউরড ROI। আজকে আপনি ROI-র কথা বলেন, কোনো ক্যালকুলেশনে তো আসে না, সবাই আমরা সাহসী হয়ে গেছি, কিন্তু আমরা বোকার স্বর্গে আছি। আমি 300 কোটি টাকা, উনি 500 কোটি টাকা, উনি 2000 কোটি টাকা ইনভেস্ট করতেছি উইদাউট নোয়িং ROI। আসলে এই ROI সিকিউরিটি নাই, আপনার ইন্ডাস্ট্রিতে পাওয়ার নাই, পাওয়ার সিকিউরিটি নাই, পাওয়ার প্রাইসিং নাই, কিছুই নাই। আমরা কিসের উপর আপনার ম্যাপিং করছি? সো আই এম শিওর সময় থাকলে হয়তো আরও কথা বলা যেত, বাট আই মাস্ট সে দ্যাট উই রিয়েলি নিড টু থিঙ্ক অ্যান্ড we really need to sit down together to connect all these dots, to have the proper communication, coordination and to build confidence. Thank you. So আপনার কথা আমরা একটা অন্ধের মতো হাতিয়ে বেড়াচ্ছি চারদিকে। আচ্ছা, আমি লাস্ট কোশ্চেন যেটা আমাকে করা হয়েছিল সেটার উত্তর দিই, যে লুক 17 বছরে যে কালচারটা সারা দেশে হয়েছে, BGME তো তার বাইরের কিছু না। বাট আপনি দেখবেন যে এই রেভলিউশনের 17 বছর আগেও হয়েছে। এবং আমি বলি যে আমি জাবার ভাইয়ের সাথে বলি, জাবার ভাই, ব্যবসায়ীদের কোনো দল নাই, ব্যবসায়ীরা আসলে সরকার দল। কারণ কি, সরকারের সাথে সুসম্পর্ক না থাকলে আপনি পলিসি নেগোশিয়েট করতে পারবেন না। জব্বার ভাই যতই বলুক দলীয় করা যাবে না, দলীয় হবে, সরকার দলীয় হবে, বিরোধী দলীয় কখনো হবে না। সো আপনি যদি মনে করেন যে দলীয়করণ হবে না, দলীয়করণ হবে। উনিও তো মাত্রই বললেন যে এইটা 71 সালেও দলীয়করণ হয়েছে, আজকে 24 সালেও দলীয়করণ হবে। বাট কথা হচ্ছে যে কিপিং দ্য ক্ল্যারিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। আমরা যদি মেম্বার্সদেরকে অ্যাকাউন্টেবল করতে পারি, জবাবদিহি করতে পারি, রোডম্যাপ অনুযায়ী চলতে পারি, অফকোর্স ইট ইজ পসিবল। সরি, যে আপনি যে দলীয়করণের এটা ধরেন যে পলিটিসাইজেশন হচ্ছে, কিন্তু ধরেন যে আমরা যদি গত 15 বছর দেখি, অ্যারাউন্ড 30 মেম্বার্স ছিল, তারা হচ্ছে গার্মেন্ট এক্সপোর্টার, কয়েকজন মিনিস্টার ছিলেন,
এই যে পলিসি মেকিংয়ে সরকারের সাথে গ্যাপ, ইনস্টিটিউশন ডেভেলপ হচ্ছে না, সো তাইলে আপনাদের রিপ্রেজেন্টেটিভ সরাসরি সরকারের ছিল, সো হোয়াট দে হ্যাভ। এটা তো রিপ্রেজেন্টেটিভ না, এটা হচ্ছে আমি একজন সাকসেসফুল ব্যবসায়ী, আমি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে সাকসেসফুল ছিলাম, সরকার আমাকে আমার লিডারশিপ স্কিলটা দেখে অন্য জায়গায় কাজে লাগিয়েছে, সেটার সাথে এটা সম্পর্ক নাই। তো মেয়র সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে মেয়র সাহেব ওয়াজ ফোকাসিং অন ঢাকা সিটিকে সে কীভাবে করবে, বিজেপি নিয়ে তার তো দ্যাট ওয়াজ নট হিজ অন দ্য প্লেট। তা সে ওইটা নিয়ে কথা বলতে গেলে বরং তাকে বলা হয়েছে এই তুমি এখানে আসছো কেন। সো প্লিজ ডু নট গেট ইট রং। থ্যাংক ইউ। আমি একটু হাতেম ভাইয়ের কাছে আসি, আপনি তো নিট গার্মেন্টসের লিড করছেন ওখানে, তো আপনি বলেন যে এই মুহূর্তে মানে আপনাদের অবস্থা কি, অর্ডার কীরকম পাচ্ছেন, ভবিষ্যৎটা কিভাবে দেখছেন, বর্তমানটা কিভাবে আপনি অ্যানালিসিস করছেন? এই আশুলিয়া বেল্টের যে গত কিছুদিনের যে প্রবলেম, এটা নিয়ে ওনারা সবাই বলেছেন। দেখেন যে আমরা ক্যাম্বোডিয়ায় কিন্তু এরকম শুনি না যে ক্যাম্বোডিয়ায় লেবাররা রাস্তায় নেমেছে, আমরা ভিয়েতনামও শুনি, এখানে চায়নাতেও শুনি না। আচ্ছা, এখন এখানে আপনি যদি দেখেন যে লেবারদের যে ইস্যুগুলি নিয়ে আমরা শুনছি দাবি, আমি দেখেন শুরু থেকে একটা কথা কিন্তু স্পষ্টভাবে বলেছি যে লেবারদের যে কোনো ন্যায্য দাবি আমরা আগেও মিটিয়েছি, এখনও মিটাবার জন্য বিকেএমই বিজিএমই প্রস্তুত, বাট সেটা আলোচনার টেবিলে, রাজপথে নয়। তো এখন শ্রমিকরা যদি শ্রমিকদেরকে যদি রাজপথে নামানোর চেষ্টা করা হয়, কারা করলো সেটাও আপনারা দেখেছেন, এবং সেখানে একদম আমরা স্পষ্ট পরিষ্কার করে বলতে চাই, যারা রাজপথে শ্রমিকদের নামানোর চেষ্টা করেছে তারা কখনোই শ্রমিক না। সেখানে আপনি যদি দেখেন বেকার যুব সংঘ নামে একটা গোষ্ঠী সেখানে তৎপর ছিল, এবং ভিডিও ক্লিপ আমাদের কাছে অনেকগুলি ভিডিও ক্লিপ আমরা পেয়েছি, যেগুলো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছে এবং তারা অনেককে অ্যারেস্টও করেছে। কারা এরা? বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিছু যুবক, যারা ওখানে গিয়ে হয়তো আপনারাও দেখেছেন, আমার কাছে এগুলো আছে, বক্তৃতা দিতেছে, মেশিন ফ্যাক্টরির মেশিন সহ তোমরা খুলে নিয়ে যাও, মানে এইভাবে বলতেছে। তো এই যে লোকগুলি, হ্যাঁ সে অ্যারেস্ট হয়েছে। তো আমরা ওই ভিডিও ক্লিপটা যখন ওনাদেরকে দিয়েছি, ওনারা তাকে খুঁজে নেত্রকোনা থেকে খুঁজে বের করেছে তাকে, এক ছাত্রলীগ নেতা। তো এখন এই লোকগুলি যখন শুরুতে এইভাবে শুরু করলো, ফার্মাসিউটিক্যালস থেকে শুরুটা হইলো, এবার ফার্মাসিউটিক্যালস থেকে, সেখানে অথচ ফার্মাসিউটিক্যালসে কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা আমরা জানি দিয়ে থাকে, এবং ওয়ার্ল্ডের হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের কতগুলি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি যেখানে তারা এটা শুরু করেছে। তো সেই জায়গা থেকে এরপরে আসলো গার্মেন্টস সেক্টরে গিয়া ঢিলাঢিলি করলো, ভাঙচুর করলো, আগুন লাগাবার চেষ্টা করলো, এরপরে শ্রমিকরা ওখান থেকে বেরোলো। তো বের হয়ে কিছু শ্রমিক আবার তাদের সাথে যোগ দিল। কারা যোগ দিল? প্রত্যেকটা সাধারণত বড় বড় ফ্যাক্টরিগুলিতে কিছু সংখ্যক শ্রমিক, আমাদের দেশের কিছু এনজিও বা শ্রমিক গোষ্ঠী সেখানে কিছু শ্রমিককে আগে থেকে ঢুকিয়ে দেয় যে তোমরা ওখানে কাজ করো। আপনার মনে আছে আমরা ছোটোবেলা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন তাজুল ইসলাম আদমজি জুট মিলে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাশ করে আদমজি জুট মিলে চাকরিতে যায় এবং সেখানে সে গুলিতে নিহত হয়। তো আদমজি জুট মিলিতে মাস্টার ডিগ্রি পাশ করে শ্রমিক হিসাবে কাজ দিয়েছে কেন? এইগুলি করার জন্যই। এবং সেখানে আদমজি জুট মিলের ইতিহাস, আমরা তো নারায়ণগঞ্জে থাকতাম তখন, তো আমরা প্রতিনিয়ত শুনতাম, জানতাম কি অরাজকতা এবং কি ধরনের, মানে প্রতিনিয়ত 2-3 গ্রুপে বন্দুক যুদ্ধ হইতো সেখানে রীতিমতো। তো এগুলি আমরা ট্রেড ইউনিয়নের যে ফল, যেটা আমরা অতীতে দেখছি, যে কারণে ওই যে বলতেছিল যে ট্রেড ইউনিয়ন কোনো মালিকই চায় না ট্রেড ইউনিয়ন হোক, বাস্তব হলো এটা। কারণ আমি একটা থেকে আরেকটা আছে, এটা একটু বলে ফেলি। ট্রেড ইউনিয়নটা চায় না এই কারণে যে আমরা যখন দেখি যে ওই শ্রমিক নেতা বা ওই এনজিও নেতা প্রতিনিয়ত এই গার্মেন্টস সেক্টরে বা ইন্ডাস্ট্রিতে ভ্যান্ডালিজম করতেছে, সে আইসা আমার ইন্ডাস্ট্রিতে কতগুলি লোককে অর্গানাইজ করে দিয়া একটা ট্রেড ইউনিয়ন করার চেষ্টা করতেছে, তখন আমরা স্বাভাবিকভাবে ভীত হই যে এই ট্রেড ইউনিয়ন কী হবে এটা আর বোঝার বাকি নেই। বাট আমরা পরিষ্কার বলেছি,
রেসপন্সিবল ট্রেড ইউনিয়ন যদি হয়, ওই যেটা বলছিল যে তাদেরকে শুধু তাদের মানে অধিকারটাই শেখানো হয়, কিন্তু কখনো রেসপন্সিবিলিটিটা কখনই শেখানো হয়নি, কখনই বলে নাই যে তোমার এই অধিকার এবং এই দায়িত্ব, এই দায়িত্বর কথা না ট্রেড ইউনিয়নের লোকজন, শ্রমিক নেতা বা এনজিওরা বলেছে, না ইন্টারন্যাশনালি আইএলও বা যত গোষ্ঠী এখানে কাজ করেছে এইসব নিয়ে কথা বলে। ইভেন যারা ট্রেড ইউনিয়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে এখানে কথা বলে, তারা শুধু শ্রমিকের অধিকার নিয়েই কথা বলে, কখনো রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলে না। আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ এর আগে আমি অনেকবার দিয়েছি। আমি বাংলাদেশে একটা বড় ব্র্যান্ডের যে এই অঞ্চলের যে এই কমপ্লায়েন্সের হেড, পাকিস্তান, থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া সহ এই জোনটার সে হেড, তো আমাকে সেই বলতেছিল যে সে একবার জার্মানিতে এক ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট, এক ইন্ডাস্ট্রি ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেছে, তারা দুইজন। তো ওই লিডার তাকে টাইম দিয়েছে দুপুর 2টার সময়, ঠিক 2টায়। তো তারা 2টার আগে ঢুকছে, ঠিক 2টায় ওই প্রেসিডেন্ট ঢুকে বলছে তোমাদেরকে 5 মিনিট টাইম দেওয়া হলো, উইদিন 5 মিনিটস এটা শেষ করবা। তো সে বললো যে দেখো আমরা বাংলাদেশ থেকে আসছি, আমরা একটু তোমার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলবো, তুমি আমার 5 মিনিট টাইম দিচ্ছ কেন? বলছে দেখো আমি যে 5 মিনিট টাইম দিছি, এই 5 মিনিটে আমি আমার এই কোম্পানির সাথে অন্যায় করছি, কারণ এই টাইমটা আমার কোম্পানিকে আমার দেওয়ার টাইম। তো যে দেশের একজন ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্টের মানসিকতা এরকম, বাংলাদেশে এই ধরনের ট্রেড ইউনিয়ন যদি 1000 হয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তা কি হয় বাংলাদেশে? কখনই হয় না। গতকাল আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, ওই যে কালকের বিজিএমের সেই সমাবেশে শ্রমিক নেতারও সবাই ছিল, যে বাংলাদেশে একটা উদাহরণ দিতে পারবে না কোনো ইন্ডাস্ট্রিতে বা কোনো জায়গায় ট্রেড ইউনিয়ন ওই ইন্ডাস্ট্রির শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা উদ্যোগ নিয়ে করেছে, একটা উদাহরণ নাই। সেখানে ট্রেড ইউনিয়ন অর্গানাইজ করে দেওয়া হয়, বহিরাগত বাইরে থেকে কিছু লোক গিয়া অর্গানাইজ করে দেওয়া হয়। তাহলে উদ্দেশ্যটা কি? আমার ইন্ডাস্ট্রির শ্রমিকরা যদি না চায়, করতে না চায়, উইলিংলি এগিয়ে না আসে, তাহলে বাইরের থেকে গিয়া তাকে করে দেওয়া হবে কেন? তো বাংলাদেশের এই প্রেক্ষাপটটা কিন্তু এইটাই, যার কারণে আমরা আসলে ওই জায়গাটা আমরা ভয় পাই। এবার আসি যে এই যে যেটা আসলে এতে ঘটলো, এগুলি দেখেন গতকালকে একটা বড় পত্রিকা সেখানে বলেছে যে মালিকরা কেবল ওই বিদেশের ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র খুঁজে। তো এখানে কি দেশি বিদেশি ষড়যন্ত্র নাই? এটা কি কেউ কি বলতে পারবে যে এই জায়গাটা তাইলে এই যে পলিটিক্যাল থাকেও আপনাদের মালিকদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে। হ্যাঁ, না মালিকদের রেসপন্সিবিলিটিটা কি? আপনি দেখেন মালিকরা কালকে পরিষ্কার বলেছি যে হঠাৎ করে কাজ বন্ধ করে দিয়ে নেমে গেল। কী কারণে নামলো আমরাও জানি না, শ্রমিকদের জিজ্ঞেস করছি কী কারণে নামছে তারাও জানে না। 4 দিন পরে বা 3 দিন পরে 25টা দাবি নিয়ে আসছে তখন, এবং এই 25টা দাবির অলমোস্ট সব জায়গাতে সেম দাবি। কালকে আমি বলেছি দেখা যাবে যে অ্যানালাইসিস করলে এই 25টা দাবির মধ্যে হয়তো 22টা দাবি ইন্ডাস্ট্রিতে অলরেডি ইমপ্লিমেন্টেড, কিন্তু তারা ওই যে দাবি কম হইলে এটা তো মানানসই হয় না, এর লিগে লেখবার সময় যেগুলো আসে ওগুলো সহ লেখে হয়তো 1টা-2টা বুঝো থাকে। যেমন ধরেন আপনার টিফিন বিলের কথা বলা হচ্ছে, তারপরে হাজিরা বোনাসের কথা বলা হচ্ছে। তো এগুলি তো আইনের কাঠামোতে নাই, বাট এটি প্র্যাকটিস। ওকে, সেটা নিয়ে আলোচনা হতে পারে যে তোমরা টিফিন বিল 25 টাকা পাচ্ছ, এখন তোমরা হয়তো বেশি চাচ্ছ, ওকে বেশি দিয়ে তাহলে আমরা কত দিতে পারি এটা বসে আলোচনা করে ঠিক করা যেতে পারে। হাজিরা বোনাস দাবিটা দেখেন, হাজিরা বোনাস আমরা কেন চালু হয়েছে যে একটা লাইনে যদি একটা শ্রমিক অনুপস্থিত থাকে তাহলে দেখা যায় যে ওই দিন আমার প্রোডাকশন হ্যাম্পার হয়। তো যাতে অনুপস্থিত না থাকে, 100% যে উপস্থিত থাকবে তার জন্য একটা ইনসেন্টিভ হাজিরা বোনাস। এখন সে যদি দাবি করে যে না আমি অনুপস্থিত ছিলাম, ছুটি নিয়েছিলাম, কি আমার ছুটি নেওয়ার যেমনি থাকুক আমার কিন্তু প্রোডাকশন হ্যাম্পার হয়েছে, তাইলেও তাকে হাজিরা বোনাস দিতে হবে। দাবিটা হলো ওইটা, একটা হলো হাজিরা বোনাস বাড়াইতে হবে, আর একটা হলো ছুটি নিয়ে গেলেও 100% হাজিরা হিসেবে গণ্য করে তাকে হাজিরা বোনাস দিতে হবে। কিছু জায়গায় গিয়া চাকরি চাওয়া হয়েছে, চাকরি দিতে হবে, কোনো ইন্টারভিউ চলবে না, এবং আমরা যেই কজন আসছি সবাইকে দিতে হবে। তো এটা তো তার মানে ইন্টারভিউ নেওয়া যাবে না মানে হচ্ছে সেই তার অযোগ্যতাটাকে প্রমাণ করে দিল, যার কারণে সে বলছে ইন্টারভিউ নেওয়া যাবে না। তাহলে তো এই আমরা যারা ইন্ডাস্ট্রি পরিচালনা করি, আমাদের
থিঙ্কিং কি, যে আমরা তখন ভাববো যেই ছেলেটা মানে ইন্ডাস্ট্রিতে ঢুকার আগেই আন্দোলনমুখী, তো ইন্ডাস্ট্রিতে ঢুকলে কি হবে, আমার ইন্ডাস্ট্রিটাই শেষ হবে, তাহলে ওরে এর ধারে কাছে দিয়ে নেওয়া যাবে না। আমি ওই দিন নারায়ণগঞ্জে বিসিকে এরকম একটা মিছিল ভিতরে কতক্ষণ করছে, ইউনো গিয়ে আমাকে বললো যে আপনারা কি এদের মধ্যে থেকে কিছু নিতে পারেন কিনা। আমি তো দেখেন আমাদের দেখেন প্রত্যেক ফ্যাক্টরির সামনে লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তি, কিন্তু কোনো অবস্থাতেই এদের থেকে একজনকেও নেওয়া যাবে না, কারণ এরা আন্দোলন ঢুকার আগে আন্দোলন করছে, আর ঢুকলে পরে কী হবে আমার ইন্ডাস্ট্রির আমি বলতে পারবো না। সুতরাং এদেরকে নেওয়া যাবে না, এরা চাকরি করার জন্য আসে নাই, এরা ভ্যান্ডালিজম করার জন্য আসছে। তো সুতরাং এই 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 প্রসঙ্গে যে এই যে ঘটনাগুলি এগুলির থেকে উত্তরণের পথটা তো পরে বলবেন, পরে আসবো বলছি, ওয়ে ফরওয়ার্ডটা পরে আসবো। তাইলে এখানে এই প্রসঙ্গে আরেকটু কথা বলি। আমি বিগত দিনে আপনারা শুনেছেন আমি প্রায় কথা বলেছি যে বাংলাদেশের বিগত দিনের রপ্তানির ম্যানিপুলেটিং যে ফিগার, সেই ফিগারকে কেন্দ্র করে বেশ কিছু পলিসি হয়েছে। সেই পলিসির উপরে ভিত্তি করে আমরা যে রপ্তানি করছি আমরা মানে প্রতিনিয়ত নেগেটিভ অবস্থানে যাচ্ছি, এক্সপোর্ট ডিক্লাইনিং। আমাদের কেন ডিক্লাইনিং আমি একটু উদাহরণ দিয়ে দেখাই, বুঝাই আপনাকে, যে আমরা কম্পিটিশনে গিয়ে অর্ডারটা নিতে পারছি না, আমাদের নানা রকমের সুযোগ সুবিধাগুলি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ওই বিজেপি প্রেসিডেন্ট বলছিলেন যে ইন্ডিয়াতে পাশাপাশি নানা রকমের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে এবং ইমপ্লিমেন্ট করছে। তো সেখানে আমি আমার নিজের দুইটা অর্ডার নিয়ে আমি উদাহরণ দিই। আমি এর আগে এটা বলেছি, আমার এই ঠিক গত মাস জুলাইয়ের 15 তারিখ থেকে যখন আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে, তার 2 দিন আগেই কোরিয়ান এক কাস্টমারের সাথে আমার কথা হলো। কোরিয়াতে আমার $10.5 লাখ একটা এক্সপোর্ট, আমার একটা অর্ডার নিয়ে আমি কথা বলছিলাম। তো হিসাব করে দেখলাম ইন্ডিয়া থেকে যদি আমি সুতাটা কিনি তাহলে আমার লাভ হয় $64,750। আর যদি মানে আমি কম সুতা কিনাতেই আমি সাশ্রয় করতে পারি, হ্যাঁ প্রাইস ডিফারেন্স $43,750 সুতা কেনায়, আর কোরিয়া যেহেতু নতুন বাজার 2% ইনসেন্টিভ যোগ করলে $21,000, $64,750 আমি পাবো। এবং এটা মানে তার মধ্যে 43,000 কিন্তু এখনই পাবো, মানে ক্রয়ের সময় পাবো। আর যদি আমি এটা দেশীয় সুতা দিয়ে করি তাহলে আমার $33,000 আমি ইনসেন্টিভ পাবো, $36,000, 10% মাইনাস করে ওই ট্যাক্স মাইনাস করে গিয়ে $33,000 আমি পাবো। আর ওখানে পাবো 64, ইনিশিয়ালি পাবো 43,750, আর পরবর্তীতে গিয়ে 64,750 মোট পাবো। তাহলে আমি কোনটা কিনবো? ডেফিনেটলি আমি ইন্ডিয়ার সুতাটা প্রেফার করব, কারণ আমার ইনিশিয়ালি আমার এখানে যে ইনসেন্টিভটা আমি পাবো তার চেয়ে $10,000 বেশি এখনই আমার সাশ্রয় হচ্ছে। তাই আমি তাহলে লোকাল সুতাটা কিনবো না। আরেকটা অর্ডার আমি ওই অর্ডারটা আলটিমেটলি আন্দোলনের পরে এসে আমি আর পাই নাই, কারণ ওই ততক্ষণ এটা অন্য জায়গায় শিফট হয়ে মানে অর্ডার প্লেস হয়ে গেছে। আচ্ছা, আরেকটা অর্ডার এই আন্দোলনের পরে এসে আমি কনফার্ম করছি, $36,20,000। এটাতে সুতার যে দামের ডিফারেন্স হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশে 28 সেন্ট। তো 28 সেন্টে আমার সাশ্রয় হয় $1,65,200, 590 টন সুতায়, এবং তার সাথে 0.3% ইনসেন্টিভ আছে অল ওভার এক্সপোর্টের উপরে 0.3। ওটা যোগ করলে ট্যাক্স বাদ দিয়ে ওখানে $9,800 মতো আমার থাকে। তো অলটুগেদার আমার $1,75,000 আমি এখানে সাশ্রয় করতে পারি। আর যদি আমি লোকালি কিনি তাহলে সেখানে আমার $48,850 আমার ট্যাক্স বাদ দিয়ে আমার থাকে। তাহলে আমি কি $1,75,000 যাব না $48,000 যাব? আপনার পয়েন্টটা কি? তো আমার পয়েন্ট হচ্ছে এই, আমি বারবার এই কথাটা বলেছি তখন, যে এতে কি হবে, আমার দেশের স্পিনিং মিলে যে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট ব্যাংকগুলি কোনোদিন আর ফেরত পাবে না। এতে দেশের অর্থনীতির মধ্যে আরও বড় ধরনের একটা আঘাত কিন্তু আসবে। তো বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় যে এই সার্কুলারগুলি করলো বা পলিসিগুলি দিল, কার স্বার্থে দিল? ডেফিনেটলি এখানে অন্য কোনো দেশের স্বার্থ সংরক্ষিত হয়েছে, বাংলাদেশের নয়। তো সেই জায়গাটাকে আমরা বলেছি এটাকে আবার পুনরায় এটাকে পুনর্বিবেচনা করেন এবং সেখানে কি করা যায় সেটা দেখেন, প্রয়োজনে এটা প্রত্যাহার করলে অন্য কোনটা দেওয়া যায় সেটা দেখেন। থ্যাংক ইউ হাতেম ভাই। আমরা এখন খুব কুইক একটা রাউন্ড দিব। আমরা একটু জানতে চাবো আপনার থেকে স্পেসিফিক যে এই মুহূর্তে কি করা দরকার গার্মেন্টসের জন্য, এবং হয়তো এটা 6 মাসের মধ্যে কি করা উচিত, আবার 1 বছরের মধ্যে কি করা উচিত আমাদের
গার্মেন্টসকে আরও কম্পিটিটিভ করার জন্য। এটা নিয়ে শামস ভাই। জি, সো ফার্স্ট অফ অল হলো এলডিসি গ্র্যাজুয়েশন। হ্যাঁ, আমাদের কিন্তু এখনও কোনো পলিসিতে এটা কোনো রিফ্লেকশনই নেই। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমাদের ডাবল স্টেজ ট্রান্সফরমেশনের যে ইনভেস্টমেন্টটা লাগবে, এটার মানে এমনি ব্যবসা করার টাকাই নেই ব্যাংকে বেসিক্যালি। হ্যাঁ, আমার লোন সার্ভিসিংয়ের জন্য মানে উই আর নট গেটিং এনি স্পেশাল ফান্ড। সো এলডিসি গ্র্যাজুয়েশনের যে ডাবল স্টেজ ট্রান্সফরমেশন ফর দ্য গার্মেন্টস টু বি এলিজেবল 2030 সালের পরে, সরি মানে আমার মানে গ্র্যাজুয়েশনের পরে টু বি এলিজেবল, সো ওইটার কোনো দের ইজ নো 2030 সালের পরে যে কার্বন এমিশনের যে নেট জিরো যেটা আছে, এখনও বাংলাদেশের কোনো পলিসি নেই এটাতে, অ্যান্ড এটা কিন্তু করতে অনেক দীর্ঘ সময় লাগবে। সো এইটা ইজ এ মেজর ওয়ারি। এটা গ্র্যাজুয়েশন করি না করি, দিস হ্যাজ টু বি অ্যাড্রেসড। এখানে কিন্তু গভর্নমেন্টের কোনো আমরা দেখছি না। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের যারা ইন্সপেক্টর আছে, দে নিড টু বি স্ট্রেনদেন, বিকজ এখানে কিন্তু একটা প্রবলেমে, যেমন আমি একটা মানে আই সাফার্ড আ লট, এখন স্টিল সাফারিং। আমার ফ্যাক্টরি ইপিজেডের সেন্ট্রাল ইটিপিতে আমরা পানি ডিসচার্জ করি। পানি ডিসচার্জ করার সময় যখন আমি পানি ডিসচার্জ করা শুরু করলাম, তো সেন্ট্রাল ইপিজেডের মধ্যে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের লোক এসে স্যাম্পল নিয়ে, এখন ড্রেনের স্যাম্পল কোন ফ্যাক্টরির থেকে ওনারা খুব ভালো করে বুঝে, মানে পানি 10টা ফ্যাক্টরির পানি একটা পাইপ দিয়ে আসে, বাট সামহাউ ওরা খুব বুঝে যে কোন ফ্যাক্টরি থেকে কী বের হয়। ওরা কেস করলো, কেস করার পরে ফাইন করে দিল, আমার এনভায়রনমেন্টের সার্টিফিকেট ক্লিয়ারেন্স পাচ্ছি না। এখন ওইটা ওনাদের ওখানে 2জন লোক না 3জন লোক আছে, এটার জন্য মানে পরের দিনই আবার যদি টেস্ট করে ওটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওই মানে রেমিডিফিকেশনের পরের দিন যে ঠিক হয়ে গেল, এইটার যে প্রসেসটা, এই 1 বছরের হয়রানি, তারপর এখানে করাপশন ইজ ইনভলভড, মানে দিস থিংস টু অ্যাড্রেস। এই চেঞ্জ হলো, পলিটিক্যাল গভর্নমেন্ট চেঞ্জ হলো, ভাবলাম যে কয়েকদিন দেখলাম যে করাপশন ছিল না, এখন দেখি আবারও করাপশন চলে আসছে। আমাদের এই করাপশনের যে লসটা হয়, ইনসেন্টিভ, আমরা বারবার ইনসেন্টিভের কথা কি জন্য বলি, বিকজ উই সি এজ অ্যান অফসেট। হ্যাঁ, সো এই জিনিসটা নিডস টু বি লুকড ইনটু। যদি আসলেই আপনারা চেঞ্জ করতে চান, দিস করাপশন নিডস টু বি স্টপ। কাস্টমসের যে হয়রানি, আবার দেখি যে এখন আগে যে সিস্টেমে ছিল আবার এখন আগের সিস্টেমে চলে যাচ্ছে। তারপরে এনার্জি তো বললাম, এনার্জির টাকা দিচ্ছি, লো প্রেশার, কোনো নেই। আমার মেশিনের স্পেয়ার পার্টস কনজামশন বেড়ে যাচ্ছে, আমার মেশিন নষ্ট হচ্ছে, এটার কোনো নেই, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার বিল ঠিকই পে করতে লাগছে। তারপরে আপনার এখানে আরেকটি জিনিস আছে যে ফাইন্যান্সিয়াল সেক্টরে ইন্টারেস্ট রেট আমি কী জন্য 16% দেবো? আমি তো এটা মানে হোয়াট এভার দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক ডিড বিফোর, এটা তো ওদের মিসম্যানেজমেন্টের জন্য। যেসব ব্যাংকের এমডিরা এসব লোনগুলো অ্যাপ্রুভ করেছে, আজকে তো দিকে লম্বা লম্বা কথা বলে ওরা ঘুরে বেড়াচ্ছে সবাই, তো এতদিন কেন বলে নেই? দে নিড টু বি আনসারেবল ফর দিস। হ্যাঁ, এটার জন্যে খালি বিজনেস কমিউনিটিকে হস্টেজ করে উই হ্যাভ টু বি রেসপন্সিবল ফর দেয়ার মিসডিডস, দিস ইজ নট অন। সো এটা যে আপনি অ্যাকচুয়ালি রিফর্ম করতে চান, দ্যাট থিং নিডস টু বি অ্যাড্রেসড অ্যাজ ওয়েল। অ্যান্ড ট্রেড ইউনিয়নের কথা আসছে এখানে। ট্রেড ইউনিয়ন ইজ ভেরি ইন্টিগ্রাল পার্ট, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। কিন্তু দেখেন এখানে ক্ষমতার একটা বিষয় আছে। 1 নম্বর হলো যে উই আর নট অপোজ টু ট্রেড ইউনিয়ন্স, অ্যাজ লং অ্যাজ ট্রেড ইউনিয়নের লিডার আমার ফ্যাক্টরি থেকে হবে, অর্গানিক্যালি আসবে, উই হ্যাভ নো ইস্যুস উইথ দেম। কিন্তু বাইরের লোক এসে যখন বলবে, এটা আমরা অ্যাকসেপ্ট করবো না। এটা 1 নম্বর। 2 নম্বর হলো যে ইউ ক্যান প্রোটেস্ট ইন আ লট অফ ওয়েজ। আমি 2টো উদাহরণ দেবো। একটা হলো জাপানে দের ওয়াজ একটা ছিল, ওই যে স্ট্রাইক বাই দ্য বাস ড্রাইভার্স। তো হোয়াট দে ডিড ইজ, ওরা কিন্তু বাস ভাঙে নেই, কিছুই করে নেই, বাস ঠিকই চালিয়েছে, কিন্তু ওই ফেয়ারটা নেয় নেই যাত্রীদের থেকে। দ্যাট ওয়াজ দ্য ফর্মার প্রোটেস্ট। 2 দিনের পরে গভর্নমেন্ট নেগোশিয়েট করে ঠিক করে ফেলেছে। অ্যান্ড আরেকটা হলো ট্রেড ইউনিয়নের যখন কথা বলি, আমরা এখানে খালি যেটা ধরেন মানে যা ইচ্ছা তাই এসে বলবো এটা ইমপ্লিমেন্ট হবে, এটা না। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু অ্যাড্রেস দ্য ট্রেড ইউনিয়ন মানে অ্যাক্টিভিজম, ইউ নিড টু হ্যাভ দ্য ফুল থিং ইন প্লেস। আমেরিকা সুপ্রিম কোর্টে একটা কিন্তু জাজমেন্ট আছে লাস্ট ইয়ারে, ওখানে একটা ট্রান্সপোর্টেশন কোম্পানি ট্রেড ইউনিয়ন বেসিক্যালি ভ্যান্ডালাইজড কাপল অফ ট্রাকস। সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছে যে দ্য ট্রেড ইউনিয়ন যেটা এই আন্দোলনটা ওখানে করেছিল, দে উইল হ্যাভ টু পে দ্য কম্পেনসেশন টু দ্য কোম্পানি ফর লস অফ বিজনেস। সো এইটাও তাহলে এখানে করা উচিত, মানে বিকজ আপনি তো ওয়াইস ভার্সা করতে পারবেন না, মানে এটা করবো এইভাবে করা যাবে না। সো দ্যাটস আনাদার থিং। আরেকটা হলো যে আমাদের এখানে এই ইন্ডাস্ট্রিতে কনসলিডেশন হবে, ইটস এ গিভেন। এখানে সবাই কিন্তু আমরা একভাবে ব্যবসা করি না, আমাদের মাইন্ডসেট। যেমন ফর এক্সাম্পল, আমি একটা ফ্যাক্টরি রান করি না, আই ওয়ান্ট টু রান এ ইনস্টিটিউশন। আমি এইভাবে দেখি যে 100 বছর পরও থাকবে। হ্যাঁ, জব্বার ভাইয়েরা
সেম মাইন্ডসেট এখানে সবারই এই রুমের মধ্যে যারা আছে যে দিস ইজ আ কন্টিনিউশন অফ আ লেগেসি, এটা পরের জেনারেশন আসবে, কর্পোরেট ম্যানেজমেন্টে আসবে। সো যারা এইভাবে চিন্তা করবে দ্য কোম্পানিজ উইল সার্ভাইভ। হ্যাঁ, দেয়ার উইল বি আপস অ্যান্ড ডাউনস, বাট ইট উইল সার্ভাইভ। শর্ট টার্ম যারা ব্যবসা করে আনফর্চুনেটলি আমরা দেখেছি ওরা সবসময় বেশি ফেভার পায়, অ্যান্ড দে উইল গো আউট অফ বিজনেস। সো দেয়ার উইল বি মানে ইন্ডাস্ট্রির কনসোলিডেশন হবে ডাউন দ্য লাইন। আর আরেকটা হলো যে এখন সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে পলিটিক্যালি মোটিভেটেড কেস। আমরা দেখেছি যে একদম ইনোসেন্ট বিজনেস পিপল দে আর গেটিং কেস, মানে যার যা ইচ্ছা কেস করছে। এই জিনিসটা নিডস টু বি রেইনড ইন, দিস নিডস টু বি স্টপ। আপনি যদি বিজনেস কনফিডেন্স গ্রো করতে পারেন, মানে মানে ইফ ইউ ওয়ান্ট টু রিগ্রো ইট, দেন দিস থিং নিডস টু বি স্টপড। মানে হান্টিং বন্ধ করতে, মানে আজগবি কেস, হ্যাঁ, এগুলা নিডস টু বি স্টপ। এখানে অনেক কিছু কিছু মাত্রা থাকে, মানে এটা আমরা অতিক্রম করে যাচ্ছি। সো এইটা আর আরেকটা যে ট্যাক্স রেটের যে ইয়েটা, আমাদের যে ট্যাক্সেশনের যে স্ট্রাকচার, আমরা এক্সপোর্ট করেও কিন্তু লোকালি অনেক ফ্যাসিলিটি নিই, যেমন ট্রান্সপোর্ট, এগুলো ওখানে কিন্তু আমরা ভ্যাট পে করছি, কিন্তু এখানে কাগজে কলমে আছে যে এটা রিড্রেস করা যায়, বাট দিস আর নট দেয়ার। সো আমাদের, হ্যাঁ, মানে আস্তে আস্তে করে উই নিড টু অ্যাড্রেস অল দ্য প্রবলেমস। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ওই জিরো কার্বন এমিশনের যে ব্যাপারটা যেটা আছে, এটা কিন্তু এখন থেকে যদি পদক্ষেপ না নিই, উই উইল মিন এ বিগ প্রবলেম। অ্যান্ড এই ইন্ডাস্ট্রি আজকে যে ইনভেস্টমেন্ট আছে, দিস উইল অল বি অ্যাট রিস্ক, অ্যান্ড দিস নিডস টু বি অ্যাড্রেস ফার্স্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু জব্বার ভাইয়ের কাছে আসি, যে আপনি কি মনে করেন যে এই আগামী 6 মাসের মধ্যে কি কি পদক্ষেপের সরকারের নেওয়া উচিত গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সিকিউর, সাস্টেনেবল করার জন্য, এবং যদি আপনি লং টার্মে কিছু বলতে চান সেখানে কোনো রিকমেন্ডেশন আছে? ওয়েল, আমার মনে ফার্স্ট থিং ইজ পাঁচটা ইন্ডাস্ট্রিয়াল জোন, যেমন আমাদের আশুলিয়া আছে, গাজীপুর আছে, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চিটাগং, এগুলাতে ডেফিনেটলি সিকিউরিটিটা দেখা, আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অ্যান্ড অলসো ইন্টেলিজেন্সটা ইমিডিয়েটলি রিস্টোর করা। সো দিস ইজ ওয়ান থিং। আর that will be at banking system. Fund is a crisis now for the liquidity. So যেমন কিছুদিন আগেও এত খারাপ অবস্থাতেও কিন্তু এই এটা যেমন এই পজিশনটা আমরা পড়ি নাই। সো আমার মনে হয় যে we have to talk to the financial, and we have a very knowledgeable person in this. He's been working day and night, and he's very credible. I think that it would be resolved shortly. I do not mind on that. তারপরে যেটুকু বলছিল যে ট্যাক্স, এখানে টাস্কফোর্স 3টা হইতে পারে, ডিরেক্ট ট্যাক্স, ভ্যাট অ্যান্ড অলসো কাস্টমস, এখানে টাস্কফোর্স বিভিন্ন জায়গাগুলোতে। আর আমি আমার আগের বক্তব্যই বলেছি যে ইনস্টিটিউশন উই হ্যাভ টু বিল্ড, নট অনলি দ্যাট একটা টোটালি ইপিবি অথবা বিজিএমই, নো, জাস্ট ডিরেক্ট লুকিং ইনটু দ্য ইন্ডাস্ট্রি, আমাদের এই ইন্ডাস্ট্রিটারে দেখার জন্য এটা। আর ইজ অফ ডুইং বিজনেস, উই আর লুকিং অ্যাট ইজ অফ ডুইং বিজনেস। আমরা ইটস আ লো হ্যাঙ্গিং ফুড, লট অফ থিং উই ক্যান সলভ ইট। সো এটা। আর আমার মনে হয় যে বিডাকে এটা একটা ডাইনামিক ফর্মে ট্রান্সফর্ম করা। সো বিডা ইজ সাচ দ্যাট লাইক দিস ইজ এ, অনেকগুলো জিনিস আছে যে আমরা বিজনেস করলাম, আমাদের রেটিং, অ্যান্ড দিস ইজ নট এ রেটিং ফর দ্য ইন্ডাস্ট্রি মাচ। এটা আমাদেরকে সব একই লেভেলে ফেলে রাখছে। সো দেখা যায় যে আমরা যখন একটা ইন্ডাস্ট্রি করতে যাই, you see that we need immediate investment. So equity, they hold it 30% or so, that it doesn't go with our credibility. But very recently আমরা ইভেন দেখা যায় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ব্যাপারেও একই জিনিস হচ্ছে যে ইভেন ইনভেস্টার হ্যাজ কনফিডেন্স ইন আস, লাইক দ্য ফরেন যারা ডিএফআই আছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে যেহেতু সমনীতি একটা আছে, সবাইকে সেম লেভেলে জাজ করছে। সো আমার মনে হয় ফাইন্যান্সিয়াল এই সাইডগুলো খুবই দরকার। আর সোশ্যাল সিকিউরিটি বাজেট শুড বি দেয়ার, অ্যান্ড আমি মনে করি যে আমাদের বিজিএমই শুড বি মোর অ্যাক্টিভ, আমাদের বিটিএমই শুড বি মোর অ্যাক্টিভ, বিকেএমই শুড বি মোর অ্যাক্টিভ, অ্যান্ড উই শুড বি our organ, us first. We need to ask ourselves, what should we do? And this is like, we are hearing that like definitely India can give a lot of support, incentives and this, but Bangladesh we have limit. কিন্তু আমাদের লিমিট থাকলেও we can do something. আমি এখানের মধ্যে যে জিনিসটা হাতেম ভাই বলছে যে
যে জায়গাটা যে ইন্ডিয়ান প্রাইস অ্যান্ড আওয়ার প্রাইস, আগে আমরা যেমন ইনসেনটিভটা আমাদের একটা পর্যায়ে ছিল, এখন যে ডে বাই ডে ইনসেনটিভ কমে যাচ্ছে, আবার ওইদিকে ইন্ডিয়া ইজ গিভিং মোর ইনসেনটিভস। সো এই দুইটা জায়গাতে কিভাবে আমরা আসলে এটা অ্যাড্রেস করতে পারি। তারপরে আমি বলবো যে লোকাল ইন্ডাস্ট্রি ছাড়া আওয়ার ইন্ডাস্ট্রি, বিকজ আমাদের এখনও কিন্তু স্পিনিং মিলগুলো আছে, সাপ্লাই করতেছে। কেন করতেছে? বিকজ আমাদের শর্ট লিড টাইম অ্যান্ড অলসো আওয়ার কোয়ালিটি অ্যান্ড আমাদের এখানে যেই লেভেলে, সো স্টিল ইট উইল সার্ভাইভ, বাট ইন লং টার্ম উই হ্যাভ টু রিয়েলাইজ আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলা কী স্ট্র্যাটেজি নিচ্ছে, আমাদের এটার এগেনস্টে কী স্ট্র্যাটেজি নেওয়া উচিত, ওই জায়গাটা দেখা আমাদের অলওয়েজ দেখা। অ্যান্ড উই হ্যাভ টু বি অ্যান্ড উই নিড ইস রাইট ইনস্টিটিউশন। আমি বলছি তো পলিসি অ্যানালিসিস করা দরকার আমার মনে হয় পলিসি জায়গাটাতে সবচেয়ে বেশি। সো লুকিং অ্যাট অ্যাহেড লং টার্ম পলিসি, যেমন আমাদের এখানে আমি খুব একটা জিনিস ফলো করতেছি, আমরা ইন্ডাস্ট্রি বড় করছি সব, আমাদের এইচআরটা আমাদের এখানে যে জিনিসটা ওই বক্তারা বলেছে, এই জায়গাটাতে আমরা বুঝি আরও ক্লোজ টু হই অ্যাক্টিভিটিস ইনসাইড দ্য, এক একটা ফ্যাক্টরিতে এখন হয়ে গেছে 20-25-30,000 লোক, ইটস এ বিগ, বাট ইট ইজ লুকিং অ্যাপ টু হিট আমরা কীভাবে প্রত্যেকটা জায়গা অ্যাড্রেস করা। যে ক্লাইমেট রেজিলিয়েন্স, অ্যাজ আই সে দ্যাট উই হ্যাভ ডিফারেন্ট ইস্যু টু অ্যাড্রেস, এই যেগুলো অ্যাড্রেস করার জন্য দোজ ইনস্টিটিউশন উইল হেল্প। অ্যান্ড এখানে রিসার্চটা খুবই ক্লোজলি, অ্যান্ড উই হ্যাভ টু ম্যাপ ইট হাউ আমরা কীভাবে প্রগ্রেস হচ্ছি। এখন দিস ইজ উই ক্যানট সিট অ্যান্ড ওয়েট সামওয়ান এলস উইল ডু ইট। সো আমার মেইন মেসেজ ইজ লাইক উই অল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, টেক ইট টু সিরিয়াসলি, যাতে আমরা ইন্ডাস্ট্রি বাঁচাতে পারি। আমি একটু শামীম ভাইকে বলি যে আপনি যদি বলেন যে কি করণীয় এই মুহূর্তে 6 মাসের মধ্যে, এবং লং টার্ম কিছু দেখেন কিনা। আমি মনে করি আমাদের এনবিআর সংক্রান্ত যে জিনিসগুলো আছে সেগুলো সম্পূর্ণকে নতুন করে রিফর্ম করতে হবে। ইটস নট লাইক যে আমি কারেকশন করবো এইগুলো না। যে আপনার যদি আজকের বাস্তবতাতে, আমি 80-র দশকে যে আইনটা আমার ছিল, এখন এরপরে ডিজিটালাইজেশন হয়ে কম্পিউটার আসার পরে এখন এই পর্যন্ত চলে এসেছে বলে, এখন ওই যে ওল্ড পাসবুক সিস্টেম যদি থাকে, একটা কথার উদাহরণ দিলাম আর কি, এই যে ট্যাক্সেশনের যে পুরনো সিস্টেম, কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, কোনো কিছু নাই, যার অ্যাকাউন্টে আত্মার নো, এসেছে একটা সেন্ট্রাল অ্যাকাউন্টস মাই অ্যান্ড গভর্নমেন্ট টাকা পাবে, আমার থেকে নিবে, আমি পাবো, আমাকে দিবে, মানে একটা টোটাল রিফর্ম, যে আগেরগুলোকে করা না, মানে টোটাল আউট অফ দ্য বক্স চিন্তা করে নতুনভাবে একটা বর্তমান সময়ের বাস্তবসম্মত এবং ব্যবসা বান্ধব একটা পলিসি দরকার। এটা হলো 1 নাম্বার ইমিডিয়েটলি, বিকজ যেহেতু এখানে একটা রেগুলেশনারি গভর্নমেন্ট আছে, আমি শুধু একটা ইন্ট্রিম গভর্নমেন্ট বলি না, ইটস এ রেজাল্ট অফ এ রেগুলেশন। সো এইসব গভর্নমেন্টের পক্ষে এগুলো করা সম্ভব, রেগুলার গভর্নমেন্টের পক্ষে আসলে এই জিনিসগুলো ইনিশিয়েট করা যায় না। সো এটা হলো আমার 1 নাম্বার দাবি। 2 নাম্বার দাবি, যেটা নাকি একটা পয়েন্টে বললো সামস, যে ডিকার্বনাইজেশন, এনভায়রনমেন্টাল ইস্যু, আমি বলবো যে ইজ এ ইমেজ বিল্ড আপ করা। যেমন আমি গত সপ্তাহে আমি আইএফের বোর্ড মিটিংয়ে ছিলাম, তো ওরা তখন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা শুরু করলো। তাই বললাম যে লুক, আমার বর্তমান যে হেড অফ দ্য গভর্নমেন্ট, উনি 2017 সনে 3-0 নামে একটা বই লিখছে, ওয়ার যে উনি জিরো প্রপার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন। সো উনি 2017 সনে বলছে জিরো কার্বন। তো তুমি বুঝতেছো আমার বাংলাদেশ এখন কই যাবে। উই আর ভেরি মাচ লাকি যে আমরা এরকম একটা নাম পাইছি, যে ডক্টর ইউনূস, যাকে সারা ওয়ার্ল্ডের মানুষ দেখার জন্যে $1000 দিয়ে টিকিট কাটে, যে উনি বক্তৃতা দেবে, আমি শুনবো। এরকম একটা লোকটা যখন আমরা পাইছি, তাকে সেল করতে হবে। আমি জাস্ট বাংলাতে মানে বাংলাতে সহজ কথা বললাম যে ওনাকে আমার বিক্রি করতে হবে, ওনাকে বিক্রি করে আমার দেশটাকে আগায় নিতে হবে। সো ওয়ার এভার ইজ রিকোয়ার্ড, এই 6 মাসের কথা যদি বলেন, আমি মনে করি 6 মাসে ওনাকে বিক্রি করে আমার অ্যাট এনি কস্ট আমার ইমেজটাকে অনেক বেশি আগায় নিয়ে যাওয়া, আমার বলতে আমার দেশ কান্ট্রি ইমেজকে অনেক বেশি আগায় নিয়ে যাওয়া। অ্যান্ড থার্ড, আমার সেকেন্ড লাস্ট পয়েন্ট, যেটা ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিগুলো, আমি আবার টেক্সটাইলে ফেরত আসছি। টেক্সটাইলে আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলি, যদিও একটা কম্পিটিশন থাকে যে সুতা কত কমে কিনতে পারবো রাসেল ভাই থেকে আমি, বাট এন্ড অফ দ্য ডে তো উই আর পার্টনার। হ্যাঁ, তো কোথায় আমাদের কম্পিটিভনেসের সমস্যা আছে? আমার মনে হয় আমরা দামটাতে না গিয়ে যে কেন আমরা কম্পিটিভ না। অফকোর্স আমি জানি যে ওনার অনেক টাকা ঘুষ যায়, আমি জানি যে ওনার তুলাটা ইম্পোর্ট করতে হয়, আমি জানি যে ওনার ইউটিলিটি আনইন্টারপ্টেড ইউটিলিটি না, ওই বা ব্যাঙ্কিং কস্ট অফ ফান্ড হিউজ, 14% দিয়ে 1000 কোটি টাকা ইন্ডাস্ট্রি চালানো যায় না, দুনিয়াতে কেউ চালাইতে পারে না, কোনো দেশই না। ওই জায়গাগুলোতে অ্যাড্রেস করলে ওইখানে আমাদের কিভাবে একটা সাপোর্ট দেওয়া যায়,
যে যেন কম্পিটিটিভ হতে পারে। ইটস নট অলওয়েজ ইনসেন্টিভ, ইটস এ পলিসি, ইটস এ কীভাবে কী করা যায় সেটা নিয়ে আমাদের দেখতে হবে। লাস্ট পয়েন্ট হলো যে এই মুহূর্তে দরকার ব্যাঙ্কগুলোকে একটু ইজ করা। আপনি দেখেন এখন প্রত্যেকটা বিজনেসম্যান, নট এক্সপোর্টার নট, প্রত্যেকটা বিজনেসম্যান হাঁসফাঁস করতেছে ব্যাঙ্কগুলোর কাছে আগের টাকা পয়সা নাই, এই ব্যাংকের এই সমস্যা, ওই ব্যাংকের পার্টির সাথে সমস্যা, মানে প্রত্যেকে একটা আমরা মানে আমাদের রেগুলার বিজনেসটাকেও যেটা ও যেটা বলে যে আমরা রেগুলার লোনটাকে সার্ভিসিং করতে পারতেছি না আর কি। তো এই জায়গাটা যদি এখন আমরা হাত না দিই, এটা কিন্তু একটা লং টার্মে গিয়ে আমরা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বো। ইভেন আমাদের বায়াররাও এটাতে শঙ্কিত, কারণ অনেক ফ্যাক্টরি তার রাইট টাইমে ব্যাক টু ব্যাকটা চায়নাতে এক্সেসরির জন্য দিতে পারতেছে না, কারণ ব্যাংকের কাছে ডলার ছিল না। এখন তো ঠিক হচ্ছে, বাট তার লিমিট নাই। তো এই ওভারঅল সিচুয়েশন, এই ব্যাংকিংটাকে একটু দেখতে হবে। আমি একটু রাসেলের কাছে আসি যে আপনি আপনার মতে কি, আপনি তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দিয়ে যাচ্ছেন, তো আপনার কাছে এই 6 মাসের মধ্যে ইমিডিয়েট কি করা উচিত, লং টার্মে কি করা উচিত? দেখেন, সরকারের সাথে কিছু চাইতে গেলে আকাশের তারাও চাওয়া যায়, আর আমাদের অনেক কিছু সংকট, অনেক চাওনা পাওনা। তো যদি এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কি দরকার, আমি মনে করি আমাদের এখন একটা শান্তি দরকার, ল অ্যান্ড অর্ডার ঠিক করা দরকার, পয়েন্ট নাম্বার 1। পাওয়ার এনার্জি আগেও বলেছি, এটা ছাড়া তো আমার চাকা ঘুরবে না, আর ব্যাংকিং সাপোর্ট না পেলে আমরা কাজ করতে পারবো না। ভ্যালুয়েশনে আমরা কিন্তু পিছিয়ে আছি, এটা সত্যি কথা। যেমন একটা স্যুট $5,000 যেটা দাম, পিওর কটন দিয়ে করা, ওটাকে যদি আপনি হাতে ওজন করেন ম্যাক্সিমাম হয়তো 1 কেজি হবে। তো 1 কেজি তুলার দাম কত? $2, $2.5। ভ্যালুয়েশন করে আপনি যা করবেন $5, $10, কিন্তু দেখেন ওরা এটাকে কনভার্ট করে নিয়ে গেল $5,000। এই জায়গাতে আমরা পিছিয়ে আছি। তো এগুলাতে পলিসিগত কারণও আছে। আমাদেরকে যদি পলিসি সাপোর্টগুলো আমরা পেয়ে থাকি, অবশ্যই আমরা এগুলো করতে পারবো। আমাদের দেশে এখন সব উইভিং আছে, সব রকম সুতা বানানোর ফ্যাসিলিটি আছে, আরও সুতা করা যাবে। যেমন আমি একটা প্রজেক্টে নিয়ে বসে আছি, সেটা হচ্ছে আপনার যে ম্যানমেড ফাইবার করার জন্য পেট বোতল থেকে। এখন আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেট বোতল নেই। আমি অ্যাপ্লাই করেছি যে আমাকে ইম্পোর্ট করতে দাও। তুলা যেরকম ইম্পোর্ট করবো, আমি প্লাস্টিক ইম্পোর্ট করব। একটা প্লাস্টিক ফ্যাক্টরি খালি একটু সাবান দিতে হবে না, আর কিচ্ছু না। ইটিপিও আছে। আর একটা ডেনিম ফ্যাক্টরিতে যে পরিমাণ বর্জ্য হয়, এরকম 500টা ফ্যাক্টরি ততটুকু বর্জ্য হবে না, কিন্তু পারমিশন হচ্ছে না। 3টা পারমিশন দিয়েছে ইপিজেডের ভিতরে। তো আমরা যখন টেক্সটাইল করি, আমাকে কি ইপিজেডের ভিতরে ঢুকে যেতে হয়? আমাকে তো ঢুকতে হয় না, যে তুলা কিনতে গেলে। ওর জন্য তা, আমার জন্য তা। প্লাস্টিক ইজ এ আনাদার সেক্টর, যেটাতে বাংলাদেশে অনেক প্রসপেক্ট আছে। সরকারের যদি এখানে পলিসি রিফর্ম করে, সত্যিকারের ডায়লগ করে আমাদের সাথে, তাহলে আমি মনে করি ওটা আরেকটা সেক্টর হবে টেক্সটাইলের মতো। রফিক ভাই, যদি আপনি বলেন যে আপনারা শর্ট টার্ম, মিডিয়াম টার্মে কি করণীয় এই মুহূর্তে? ডেফিনেটলি ল এনফোর্সমেন্টের কথা যেটা বলছে রাসেল ভাই, এটাই অ্যাকচুয়ালি ফার্স্ট গ্যারান্টি দিতে হবে। প্রত্যেকেই কিন্তু এই ব্যাপারে শঙ্কিত, এবং যত দ্রুত সম্ভব এটা অ্যাড্রেস করতে হবে। গতকালকে আমি সুযোগ হয়েছিল, 3 জন উপদেষ্টা ছিল, তাদেরকে আমি বলেছি যে আপনার এই জায়গাতে এনশিওর না করতে পারলে কিন্তু প্রত্যেকে একটা আতঙ্কের মধ্যে থাকে। যেমন ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ওইটা কিন্তু আমাদের আগে এত আতঙ্ক ছিল না। তার চেয়ে বেশি আতঙ্ক রাতের বেলা কেউ এসে মেশিন টেশিন ফ্যাব্রিক ট্যাব্রিক তুলে নিয়ে যায় কিনা। সো ইটস নাম্বার 1। ব্যাংকিং চ্যালেঞ্জ ডেফিনেটলি তো মানে নাম্বার 2। তারপর আছে এনার্জি প্ল্যান। এই 2-3টাতে ইমিডিয়েট অ্যাড্রেস করার পরে তারপরে লং টার্ম অনেক কিছুই আছে, যেমন এনবিআর, কাস্টমস, এগুলি ঠিক আছে, এগুলি নিয়ে আরেকটু সময় নিয়ে আমরা পুশ করতে পারলাম। বাট ফার্স্ট এই 2-3টা ছাড়া তারপর এক্সিস্টেন্সই থাকতেছে। একটা পয়েন্ট আমি রাসেল ভাইয়ের সাথে সাংঘাতিক একমত, যে আমরা যারা ব্যাংক থেকে টাকা নিয়ে যারা চলে গেছে তাদের ধরতেছি। ওয়াই নট দ্য ব্যাংকার্স, যারা অন্যায়ভাবে সব জানার পরেও এদেরকে হেল্প করছে। সো এই জায়গাটাতে সেম থিং, যারা 5 বছর আগে রিটায়ারমেন্ট করছে, অলরেডি একটা 500 কোটি টাকার একটা কারাপশন করে, তারা কেন বাইরে থাকবে? এই মেসেজটা যখন যাবে নেক্সট জেনারেশনে গিয়ে ঠিক হবে না, আমি রিটায়ারমেন্টে গেলেও কিন্তু আমার মাপ নাই। আচ্ছা, তারপরে আছে একটা যে এফডিআই,
যে বলতেছি আমরা আজকে অনেক জায়গায় রোড শো করছি, আমরা ইউরোপ আমেরিকা এই সেই, বাট ইজ অলমোস্ট জিরো এফডিআই। তো এফডিআই আসতে গেলে তো আপনার লং টার্ম পলিসি লাগবে। হোয়াট ইজ দ্য এনার্জি পলিসি, হোয়াট ইজ দ্য ট্যাক্স পলিসি, এই দুইটা জিনিস ক্লিয়ার না করলে তো কোনো এফডিআই কখনো প্রশ্নই আসে না। আর আরেকটা আছে যে আমাদের এই ক্রাইসিসের সময় যেটা আমরা সবসময় বলে আসছি 1% যে আমাদের সোর্স ট্যাক্স, দ্যাট শুড বি ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট। 1% তো আমি প্রফিট করি না করি, আমার এক্সপোর্ট হোক না হোক 1% আমাকে দিতে হবেই। আর ছোট্ট একটা ইস্যু আছে, যেমন আমি বলি ইনসেন্টিভের তো অনেকগুলি ইস্যু আছে, সেগুলি আমরা গভর্নমেন্টের অনেক পর্যায়ে আলাপ করছে যে ইনসেন্টিভ যদি কোনো পলিসির কারণে WTO অথবা ইসের কারণে বন্ধ করে, কিন্তু সেজন্য আমাদেরকে একটা বিকল্প সাপোর্ট দিতে হবে লং টার্ম, কিন্তু ইনস্ট্যান্টলি একটা করতে পারে। যেমন ধরেন আমাদের একটা 1% জেনারেল ইনসেন্টিভ ছিল, যে কেউ এক্সপোর্ট করলে 1%, সেটা এখন এসে নামছে 0.03-তে। এই 0.03 পেতে গেলে আবার আমাদের অফিসের 2জন কমার্শিয়াল, ব্যাংকের 2জন অফিসার, অডিট ফার্মের 3 জন মিলে 1 বছর পরে হিসাব করে আমাকে এই 0.03 দিবে। তা আপনি যখন আমার পেমেন্ট রিয়েলাইজ হবে 0.3 যখন আমার পেমেন্ট রিয়েলাইজ হবে, তখন তো আপনি আমার কাছ থেকে 1% কেটে নিচ্ছেন। নো নিড, আপনি 0.7 কেটে নেন, তাহলে 0.3 এই যে বছরের পর বছর মানে অডিট করা, কাগজ নিয়ে দৌড়ানো, ভেরি সিম্পল ইস্যু। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এই সিম্পল ইস্যুটা কেন কারোর মাথায় আসে না, যে আমি ঠিক আছে 1% কাটবো না, আমি 0.7% কাটবো, 3%, 0.3% অটোমেটিক আমার অ্যাকাউন্টে চলে যাবে। আর এইটার জন্যে কিন্তু যে একটা লম্বা প্রসেস, 1 বছর 1.5 বছর। সো সিম্পল, অ্যাকচুয়ালি ফার্স্ট ল, সেকেন্ড ব্যাংকিং, থার্ড এনার্জি পলিসি। আমি একটু রাকিব ভাইকে বলি, আব্দুল্লাহ রাকিব ভাই, আপনি যদি বলেন যে আপনি কি মনে করেন এই মুহূর্তে এবং লং টার্মে কি করা উচিত? আমি একটু ডিফারেন্টলি বলি যে অফকোর্স পূর্ববর্তী বক্তারা যা বলছেন, প্রায়োরিটি আসলে ল অ্যান্ড অর্ডার, বাট একটা জিনিস আমি এমফাসাইজ দিতে চাই ইন এডিশন, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের বিজনেস অ্যাকুমেনশিপ ইন ইচ অফ দ্য এরিয়া। এটা আমরা করি কি ফায়ার ফাইট করি, বাট আমরা যদি ফোরকাস্ট করি, আপনি 6 মাসের কথা বললেন, এটাকে আপনি 6 মাস, 12 মাস, 36 মাস প্ল্যান করলে সব কিছুই সমাধান সম্ভব। সো 6 মাসেরটা ওনারা বলে ফেলছেন। এখন বিজনেস অ্যাকুমেনশিপ যদি পলিসি মেকারদের না থাকে, এই যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ বা আপনার লেবার ইন্ডেক্সের যে 3টা বেসিক কনভেনশন রেটিফিকেশনের কথা বলছি, এখানে আমাদের যে মাইন্ডসেট, এমপ্লয়ারদের মাইন্ডসেট, পলিসি মেকারদের মাইন্ডসেট, আপনার এই জিনিসটাকে উই হ্যাভ টু কানেক্ট অল দিস ডটস অ্যান্ড উই হ্যাভ টু গেট অল দিস পিপল সিট টুগেদার টু ডিসাইড বেটার যে আমি আসলে 6 বছরের জন্য ইন্ডাস্ট্রিটা টিকবো, নাকি এই ইন্ডাস্ট্রিটা আসলে এখানে 20 বছর টিকবে কিনা। আমাদের লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিগুলো 2040 বা 2045 আমরা বলি ডেমোক্রেটিক ডিভিডেন্ড নেওয়ার যে সুযোগ, যে আমার লেবার, এইটার সুযোগ নিতে হইলে আমাকে ম্যানুফ্যাকচারিং এখানে যদি আরও 15 বছর 20 বছর কন্টিনিউ করতে হয়, তাহলে কন্ডিশনগুলো কি, এটার যদি ইমিডিয়েট অ্যাড্রেসিং পয়েন্টগুলোকে আমরা নিতে পারি, থ্রেশহোল্ড পয়েন্টগুলোকে, যে একটা বিজনেস আমরা বলি যে বিজনেসটা সাস্টেইন করবে কি না, একটা মালিক আগামী 6 মাস তার ব্যবসা চালাতে পারবে কি না, পারতে হলে তাকে কি কি সিকিউরিটি এই মুহূর্তে, আগামীকাল থেকে, আগামী মাস থেকে, আগামী বছর থেকে দিতে হবে, এইটাকে অ্যাড্রেস করতে পারলেই কিন্তু বাকি সমাধানগুলো বেরিয়ে যাবে। হাতেম ভাই, আপনি সবার শেষে আপনি বলুন যে আপনার কি রিকমেন্ডেশন আছে? আমাদের বিজেপি প্রেসিডেন্ট যে একটা পয়েন্ট বললেন, খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা, যে 0.3% যেটা ইনসেন্টিভটা দিচ্ছে, আরেকটা ইনসেন্টিভ এখন, অর্থাৎ এখন যে ইনসেন্টিভটা মানে কাট ডাউন করে পরে সর্বশেষ যতটুকু আছে অত্যন্ত এটা মানে মার্জিনাল। আর এই মার্জিনাল ইনসেন্টিভটার জন্য যে পরিমাণ হ্যাসেল আমাদেরকে পোহাইতে হয়, আমরা আর এটা ইনসেন্টিভটা আর নিতে চাই না। হয় এটার পুরোটা বাদ দিয়ে দেন, অন্য কিছু দেন আমাদের, অথবা যতটুকু রেখেছেন এই অতটুকু ওই যেটা বললো 0.3 ডাইরেক্ট দেওয়া, প্রসিডিউরালাইজ হয়েছে হিসাব করে 0.3 সাথে দেন, আর 1.2% একটা আছে সেটাও আপনি ডাইরেক্ট দেন। অর্থাৎ যতটুকু ইনসেন্টিভ আপনি বর্তমানে রেখেছেন এটার জন্য আমাদেরকে ওই হেসেলের মধ্যে না নিয়ে এই পুরোটুকুই প্রসিডিউরালাইজ হওয়ার সাথে সাথে আপনি ডাইরেক্ট দিয়ে দেন।
আর এটা গেল একটা দিক। আর অলরেডি আপনার কাস্টমসের নানা পয়েন্টের নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে ট্যাক্সেশন পয়েন্টে যদি আমি একটু কথা বলি, এটা এর আগে আমি বলেছি, ভেরি সিম্পল। আপনি আমার কাছ থেকে 1% কেটে নিচ্ছেন AIT, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। বছর শেষে আমি যখন রিটার্ন দাখিল করি তখন দেখা গেল যে আপনি যে টাকাটা আমার থেকে নিছেন এটা আপনি পান না, আমি এর চেয়ে অনেক কম। তাইলে বাকি টাকাটার কি হবে? ডেফিনেটলি হয় আপনাকে আবার এটা পরের বছরের জন্য রিজার্ভ থাকবে, অথবা অ্যাডজাস্ট হবে, অথবা রিটার্ন করবেন। এখানে কোনোটাই, প্রত্যেকটা আইন করে একটা বেআইনি আইন করে এটা রহিত করা হয়েছে, অর্থাৎ ওখানে যা থাকুক ওটা আর ফেরত নাই। অথচ আপনি আমার এই ফাইলের মধ্যেই ওই একটা ডিজালাও করতেছেন, ডিজালাও করে আবার ওখানে আমার কিছু ট্যাক্স ধরতেছেন। আমি যদি বলি যে ওই যে আমার অ্যাডভান্স নিয়ে রাখছেন ওখান থেকে অ্যাডজাস্ট করেন, করবে না, মানে সেটা মানে করবেই না। এটা তো অন্যায়, এটা তো একটা মানে ডাকাতি, রীতিমতো এটা ডাকাতি। তো সেটা এইগুলিকে রিভিজিট করা, এবং সেখানে আমার যদি পাওনা থাকে আমাকে ফেরত দেবেন, অথবা অন্য কোথাও কোনো ট্যাক্সেশন হইলে এখান থেকে অ্যাডজাস্ট করবেন, সেইগুলির ব্যবস্থা যেন থাকে। আর না হয়তো এইটা রীতিমতো আমি মনে করি মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী ট্যাক্সেশন সিস্টেমটা হয়ে আছে, এটা ইয়ে করা দরকার। আর শ্রমিকদের জন্য যেটা আমার বলা দরকার, যে এই সিচুয়েশান থেকে রিকভার বা উঠে আসার জন্য প্রথমত আমি শ্রমিক ভাই বোনদেরকে অনুরোধ করব যে অন্যের প্ররোচনায় পা দিয়া নিজের ক্ষতি, ইন্ডাস্ট্রির ক্ষতি, দেশের ক্ষতি আপনারা করবেন না। আপনারা আগে ভাবুন আপনার যে দাবিটা আছে, ন্যায্য যদি দাবি হয়, আপনি ইন্ডাস্ট্রিতে বসেন, ফ্যাক্টরিতে বসেন, প্রয়োজনে বিজিবির সাথে আসেন, আপনাদের যদি কোনো শ্রমিক নেতৃবৃন্দ থাকে তাদের নিয়ে আমাদের সাথে বসেন, আমরা সেটা অ্যাড্রেস করব। বাট ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া, কাজ বন্ধ করে দেওয়া, রাজপথে নেমে ভ্যান্ডালিজম করে নয়, তাহলে এটা কোনোভাবেই বরদাস্ত করব না আমরা। 3 নম্বর হলো যারা বহিরাগত মানে এখানে ইন্ধন দিতেছে, এদেরকে স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারাও একটু যেন একটু মাঠে নামেন। শ্রমিক নেতৃবৃন্দ যারা বিগত দিনেও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তারাও যেন একটু মাঠে নামেন, নেমে এইগুলিকে আইডেন্টিফাই করে এই বহিরাগত যারা এই ভ্যান্ডালিজমের সাথে লিপ্ত তাদেরকে আইডেন্টিফাই করে আইনের হাতে যেন সুপর্দ করা হয়। সরকারের কাছ থেকে আমাদের তেমন এই মুহূর্তে আমরা চাই যে হ্যাঁ দাবি অনেক কিছু থাকতে পারে, বাট এটা এখনও সেই সময় হয় নাই। সরকারকে সময় দিতে হবে, সরকার অন্তত 1টা বছর যাক না, একটু স্থিত হোক সরকার, এরপরে গিয়ে আমরা আমাদের যদি ন্যায্য দাবি থাকে সেটা নিয়ে আমরা আলোচনা যাব। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে আলোচনা করলাম এখানে অনেকগুলো সলিউশনের কথা আসলো, অনেকগুলো প্রবলেমের কথা আসলো। আমরা আপনাদের এই কথাগুলো আমরা আমাদের প্রিন্টে, আমাদের অনলাইনে এবং আমাদের মাল্টিমিডিয়াতে ভিডিওতে আমরা প্রচার করব। আশা করি এই সরকার মাত্র 1 মাস হয়েছে, আমরা তাদেরকে কিছুটা সময় দেব, তারা এগুলো শুনবেন, বুঝবেন এবং হয়তো অ্যাকশনে যাবেন। যদি সেটা হয় তাহলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাঁচবে, ভবিষ্যতে আরও প্রসারিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। অনেক কষ্ট করে এসেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ।